অনেকদিন ধরেই পড়তেছি, কিন্তু খুব বেশি আগাই নেই। তো এখানে ভিদল কাজ, রেমেডি, রিয়াকশন, ওষুধ দেওয়ার পরে ওষুধের যে প্রতিক্রিয়া আমাদের শরীরে তৈরি হয়, শরীরে ওষুধের প্রতি যে প্রতিক্রিয়া দেখায়, সেইটা পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেছেন এবং একই সাথে পসোলজি নিয়েও আলোচনা করেছেন, যে একটা রোগীতে আমি কোন শক্তি কোন মাত্রায় প্রয়োগ করব, সেই বিবেচনা, সেই বিষয়টাও বিভিন্ন অবস্থা অনুযায়ী আলোচনা করেছেন। তো শুরুতেই উনি কিছু বলেছেন ফরেন্সি সম্পর্কে। তো এটা আমরা আগেই পড়েছি। তো শুরুতে উনি একটা কথা বলেছিলেন যে একটা ওষুধ দেওয়ার পরে আপনার যদি দেখেন যে যতক্ষণ পর্যন্ত রোগীর মধ্যে তার প্রতিক্রিয়া না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ওষুধটা আমরা রিপিট করব। তো সেক্ষেত্রে ভালো হয় ডিস্টিল ওয়াটারে ওষুধ দিলে। আর অনেক সময় দেখা যায় একটা পটেন্সিতে তেমন কোনো পরিবর্তন নিয়ে আসে না, কিন্তু তখন যদি আমরা পটেন্সি ডেটা বৃদ্ধি করি, ধরেন আগে 200 পটেন্সি দেওয়ার পরে রোগীর মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু যখন 1 M দিলেন তখন দেখা যায় রোগীর মধ্যে সুন্দর একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে। তো এরকম অনেক সময় হয়। আর যখন প্রতিক্রিয়া দেখা দেবে ইউজুয়ালি তখন আহ, এই যেটা কেনটিয়ান সিস্টেম, সেখানে ফিটমিনিসন, যারা আমরা ফিটমিনিসন যারা ইউজ করি না, সেন্টিসিমাল শুধু ইউজ করি, সেখানে আমাদের কাজ হলো অপেক্ষা করা। আর যেই প্রতিক্রিয়া দেখা দিল তখনই আমরা অপেক্ষা করব, ওষুধে কাজ করতে দিতে থাকবো। সেখানে আমরা ওষুধ যদি রিপিট করি বা ওষুধ চেঞ্জ করি, সেক্ষেত্রে তো আমাদের এই কাজটা মানে ভুল হবে এবং সেক্ষেত্রে আমরা রোগীটাকে নষ্ট করে ফেলবো। তো আমরা এগুলা নিয়ে এর আগে পড়েছি, এগুলা যদি আবার রিপিট করতে যাই অনেক সময় চলে যায়। আমরা একবারে ইয়েতে চলে আসি, আমরা লাস্টে মনে হয় অবজারভেশন 6 পর্যন্ত পড়ছিলাম, তাই না? 7 7 টাস্ক করছিলাম না স্যার? 7 টাচ করেছিলাম, আচ্ছা ঠিক আছে। 7-এ কি ছিল? 7টা একটু ইয়া করি, 7-এর সাথে যেহেতু 8 খুব কাছাকাছি। হ্যাঁ, সেখানে 7-এ এই দুইটা একটু আলোচনা করে যাই। 7টা একটু, 7-এ আমরা কি বলেছিলাম যে এইখানে ওষুধ দেওয়ার পরে টেস্টিং করে আমরা যখন ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে দেখা যায় যে পেশেন্টের যে চিপ কমপ্লেন্ট যেটা ছিল, সেটা কোনো অ্যাগ্রাভেশন হয় নাই, শুরুতে কমেছে, তার চিপ কমপ্লেন্ট গুলো কমেছে কোনো অ্যাগ্রাভেশন ছাড়াই, কিন্তু নতুন সমস্যা দেখা দিয়েছে, নতুন আরো লক্ষণ আর সমষ্টি প্রকাশ পেয়েছে। তো এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এরকম ক্ষেত্রে দুই ধরনের জিনিস হইতে পারে। এটা এই যে নতুন সিমটম যেটা প্রকাশ পেল, সেটা রোগীর জন্য পজিটিভ রিয়াকশনও হইতে পারে, আবার রোগীর নেগেটিভ রিয়াকশনও হইতে পারে। যদি নেগেটিভ রিয়াকশন হয় সেটা অবজারভেশন 7-এ বলছে, আর যদি পজিটিভ রিয়াকশন হয় এরকম নতুন সিমটম বের হয়, সেটা অবজারভেশন 8-এ আলোচনা করেছে। তো নেগেটিভ রিয়াকশন হলে কি হয়, আমরা অবজারভেশন 7-এ যেটা দেখেছি, যে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, দেখেন আমাদের যখন রুগী আসলো এই অবস্থায়, তখন আমরা এখানে কেস টেকিং নিয়েছি, কেস টেকিং নেওয়ার পরে তার জন্য একটা ওষুধ সিলেকশন করেছে। আমাদের ওষুধ যেটা সিলেকশন করেছিলাম সেটা খাওয়ার পরে 1 মাস পর রুগী আপনার কাছে আসছে। তো 1 মাস পরে এসে আপনি যখন জিজ্ঞেস করলেন কি অবস্থা, রুগী বলতেছে আমার আগের মতোই লাগে, তবে যে লক্ষণগুলা ছিল সেগুলো একটু কমছে, কিন্তু আপনি খেয়াল করে দেখলেন তার এনার্জি লেভেল বাড়া নাই, ফিজিক্যাল, তার মেন্টাল ইমোশনাল লক্ষণ এগুলোর উন্নতি হয় নাই। তার মানে সে জেনারেলি আগের অবস্থাতেই আছে, তার জেনারেল ইমপ্রুভমেন্ট হয় নাই, হয়তো তার চিপ কমপ্লেনটা কিছু কমেছে, কিন্তু একই সাথে রোগীর মধ্যে আরো কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। তো এই অবজারভেশনে আমরা যেটা দেখলাম, ইন দিস অবজারভেশন, এই অবজারভেশন আমরা কি দেখলাম, দেয়ার ইজ নো চেঞ্জেস ইন দ্য মেন্টাল ইমোশনাল কন্ডিশন অর ইন দ্য এনার্জি লেভেল। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, একটা দেখলাম যে তার
যে মানসিক আবেগের কোনো পরিবর্তন হয় নাই, ওই লেভেলে তার উন্নতি হয় নাই, এবং তার জেনারেল উন্নতি যেখানে শরীরের স্ট্রেংথ বাড়ার কথা, এনার্জি লেভেল বাড়ার কথা, সেখানেও তার কোনো উন্নতি হয় নাই। এবং একই সাথে এই যে চিপ কমপ্লেন্ট যেটা কমেছে, তার কোনো ইনিশিয়াল অ্যাগ্রাভেশন ছিল না, শুরুতে কোনো বৃদ্ধি ছিল না। তো এরকম যদি হয়, শুরুতেও বৃদ্ধি হয় নাই, সব কমে গেছে মেইন লক্ষণটা, কিন্তু জেনারেলি তার ইমপ্রুভমেন্ট হয় নাই, তার এনার্জি লেভেলের উন্নতি হয় নাই, তার মানসিক আবেগ স্তরের উন্নতি হয় নাই। এগুলা এগুলা এই যে উম, এই অবস্থা যখন আপনি পর্যবেক্ষণ করলেন রোগীর মধ্যে, এটা ভালো সাইন না। দিস সাইন আর আনফেভারেবল। হ্যাঁ, তো এরকম যদি হয়, এরকম যদি কয়েক ক্ষেত্রে হইতে পারে, বিভিন্ন লেভেলে হইতে পারে। যদি আপনি দেখেন যে পেশেন্টের ওভারঅল হেলথ অবস্থা ভালো, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আহ, রোগীর হেলথ লেভেল 3 থেকে হেলথ লেভেল ধরেন 7, এরকম রোগীর মধ্যে যদি এরকম হয় যে সেখানে এই ওষুধটা, যে ওষুধটা দিয়েছেন সেটা তার জন্য কারেক্ট মেডিসিন হয় নাই, কারণ রোগীর মধ্যে সেটা সেটা ডিসরাপটিভ এবং সাপ্রেসিভ অ্যাকশন করেছে। তো একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে, মানে যে সুশৃঙ্খল ভাবে যে রোগের আরোগ্য হওয়ার কথা ছিল সেইভাবে তার লক্ষণটা কমে নাই। তার যে এই যে চিপ কোম্পানিটা একটু কমেছে, সেটা শুধু তার একটা সাবপ্রেশন করেছে ওষুধটা। কারণ হলো এখানে যে মেডিসিনটা আমরা সিলেক্ট করেছি সেটা তার জন্য কারেক্ট মেডিসিন হয় নাই। তবে কিছু লক্ষণের মিল তো ছিল, কিছু লক্ষণের মিল ছিল, কিছু সিমিলারিটি ছিল, যার কারণে রোগীর চিপ কমপ্লেন্টের সাথে কিছু মিল থাকার কারণে ওইটা একটু কমিয়েছে, কিন্তু রোগীর জন্য যেহেতু তার জন্য এটা সিমিলিমাম হয় নাই, একদম কারেক্ট ওষুধ সিলেকশন করতে পারে নাই, যার কারণে এটা শুধু রোগীর ওই চিপ কমপ্লেন্টে শুধু জাস্ট একটু অবদমন করেছে। তো দিস দ্য রেমেডি মে হ্যাভ বিন ক্লোজ, এক্ষেত্রে রেমেডিটা কাছাকাছি, অ্যান্ড দেয়ার মে হ্যাভ বিন সাম সিমিলার, এবং ওষুধের তার লক্ষণের সাথে তার যে এনার্জি প্যাটার্ন আসছিল রোগীর ওই কেসের সাথে কিছুটা মিল ছিল, বাট নট ইন এ পজিটিভ ওয়ে, এবং এই ক্ষেত্রে একদম পজিটিভ ভাবে কোনো কিছুরই মিল হয় নাই, যার কারণে রোগীর মধ্যে সেটা পজিটিভ অ্যাকশনে দেখা নেয়, এক্ষেত্রে নেগেটিভ রিয়াকশন দেখাইছে। This is the case for the disappearance of some symptoms and the appearance of new symptom or symptoms. তো এই ক্ষেত্রে কি হয়, কিছু সিমটম তার চলে গেছে, মানে চলে গেছে কি ডিসঅ্যাপিয়ার হয়েছে, যার শুধু অদৃশ্য হয়েছে। লক্ষণ তো তার সমস্যা তো তার ভিতরে আছেই, শুধু সিমটমটা তখন সে অনুভব করতে পারছে না, এটা অবদমন হয়েছে তার। এবং একই সাথে কি হয়েছে, তার মধ্যে আরো নতুন একটা লক্ষণ অথবা লক্ষণাবলী প্রকাশ পেয়েছে, একের অধিক লক্ষণ প্রকাশ পেয়েছে। when there is a shift of symptom but not on a deeper level, the action has been suppressive. তো যাদের আপার লেভেল, একটু লেভেল যাদের উপরের দিকে, লেভেল 3 থেকে লেভেল 7, এদের স্বাস্থ্যের অবস্থা একটু উপরের দিকে, এক্ষেত্রে মানে ডিপার লেয়ারে মানে সাবপ্রেশন অত সহজ না, কারণ এই ক্ষেত্রেও ভাইটাল ফোর্স অনেকটা স্ট্রং থাকে, যার কারণে তার সিমটমটা হয়তো একটু শিফট হয়। যেরকম ধরেন তার আগে ধরেন আঙ্গুলে ব্যথা ছিল, সেই ব্যথা কমে যেয়ে হয়তো তার কিছুদিন কম ছিল, তারপর দেখা গেছে আঙ্গুলে আর দেখা দেয় নাই, খুব এবার দেখা দেখা দিছে কবজির মধ্যে দেখা দিছে। তো সিমটমটা তার জাস্ট শিফট হয়েছে, কিন্তু এটা ডিপার লেয়ারে তার প্রবেশ করে নাই, ডিপার লেভেলে যায়নি। তো এই ক্ষেত্রে ওই কয়েকদিন শুধু অবদমন করে রাখছিল তার সিমটমটাকে, কিন্তু আবার সেটা প্রকাশ পেয়েছে, সেটা ওই সুপারফিশিয়াল লেয়ারেই প্রকাশ পেয়েছে, আগে আঙ্গুলে ছিল, এবার জাস্ট কবজিতে হয়েছে। And the homeopath should try to find a better remedy. After a while, this organism will আচ্ছা যাই হোক, যদি এই অবস্থা চলে, ধরেন আপনি তার লেভেল ভালো ছিল, আপনি যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা তার জন্য কাছাকাছি ছিল, তার চিপ কমপ্লেন্টের সাথে
কিছুটা মিল ছিল, কিন্তু তার জন্য কারেক্ট মেডিসিন ছিল না। যার কারণে কি হয়েছে, তার সিমটম গুলো কিছুদিনের জন্য দমন ছিল, কিন্তু আবার সেটা এই সুপারফিশিয়াল লেয়ারে প্রকাশ পেয়েছে। কারণ এখানে রোগীর স্বাস্থ্যের অবস্থা যেহেতু ভালো, স্বাস্থ্যের লেভেল যেহেতু 3 থেকে 7 এর মধ্যে ছিল, যার কারণে কিছুদিনের জন্য আঙ্গুলের ব্যথাটা অবদমন হয়েছিল, তারপর আবার সেটা প্রকাশ পেয়েছে। এবং সেইখানে আমরা দেখতে পেয়েছি যে ওই সুপারফিশিয়াল লেয়ারেই আছে, অত ডিপার লেয়ারে যায় না, জাস্ট শুধু একটু জায়গা পরিবর্তন হয়েছে, আঙ্গুল থেকে এবার কবজির মধ্যে গেছে। তো স্যার, এই, জি, সরি স্যার, স্যার একটু নয়েজ আসতেছে আপনার ওখান থেকে স্যার। এখন নয়েজ আসতেছে? মানে একটু ফ্যানের শব্দ বা এরকম কিছু আর কি। ফ্যান, এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট আসছে, ফ্যান ও ঘুরতেছে। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা সরি স্যার, প্লিজ স্যার কন্টিনিউ আচ্ছা, করুন। আসসালামু আলাইকুম। জি, ফ্যান বন্ধ করে দিব? না না না, বন্ধ স্যার করুন। ওয়ান প্লিজ স্যার, প্রসিড স্যার। ঠিক আছে স্যার, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে যেটা হয় সেটা করেন স্যার, কোনো সমস্যা নেই। শুনতে সমস্যা হচ্ছে নাকি সেটা বলো। না স্যার, আলহামদুলিল্লাহ কোনো শুনতে সমস্যা আমি মনে করছি না। আচ্ছা, তাহলে এই যে অবস্থাটা হইলো, দেখা যায় কিছু, মানে আপনি উম, কাছাকাছি মেডিসিন দিয়েছিলেন, কিন্তু কিছুটা মিল ছিল, কিন্তু তার জন্য কারেক্ট মেডিসিন ছিল না, এটা তার জন্য একটা অবদমন করেছে। আর যেহেতু এরা হইলো লেভেল 3 থেকে লেভেল 7-এর, তার মানে মোটামুটি তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো, ভাইটাল ফোর্স মোটামুটি ভালো, যার কারণে এটা বেশি দিন দমন করে রাখতে পারে নাই, হ্যাঁ, ওই ওষুধটায় সেটা আবার প্রকাশ পেয়েছে, এবং মানে বডি আবার ব্যালেন্স করার চেষ্টা করেছে। তো হোমিওপ্যাথ শুড ট্রাই টু ফাইন্ড এ বেটার রেমেডি। এই ক্ষেত্রে কি করতে হবে, হোমিওপ্যাথকে আর ভালো করে টেস্টিং করে আরো যেটা বেটার রেমেডি, রোগীর জন্য যেটা ভালো মেডিসিন, সেটা খুঁজে বের করতে হবে, সেই চেষ্টা চালাতে হবে। At the uppermost level, suppression does not occur easily because the organism is very strong. উপরের দিকে লেভেলে সাপ্রেশনটা খুব সহজে করা যায় না, কারণ এখানে ভাইটাল ফোর্স অনেক স্ট্রং থাকে। এখন এই ঘটনা যেটা আমরা বললাম, যে তার কিছু সিমটম কমে যে গিয়েছে ঠিকই, চিপ কমপ্লেন, কিন্তু তার নতুন আরো অনেকগুলো লক্ষণ প্রকাশ পেয়েছে। এটা যদি এমন রোগীদের মধ্যে হয় যাদের স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ, ওভারঅল হেলথ লেভেল অনেক খারাপ, যাদের স্বাস্থ্য লেভেল অনেক নিচের দিকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাখ্যা একটু ভিন্ন। সেক্ষেত্রে কি হবে, ইন লোয়ার লেভেল অফ হেলথ সাপ্রেশন ওকার ইজিলি বিকজ দ্য ডিফেন্স মেকানিজম উইকার। লোয়ার লেভেল, যাদের স্বাস্থ্যের লেভেল নিচের দিকে একদম, যেমন লেভেল 9 থেকে লেভেল 10, 11, 12, এগুলা, তাদের ক্ষেত্রে খুব সহজেই সাপ্রেশন হয়ে যাবে, খুব সহজেই সিমটম গুলা অবদমন হয়ে যাবে, কিন্তু সেটা সেই সুপারফিশিয়াল লেয়ারে আর প্রকাশ পাবে না। বডি সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে কিছুটা, তখন দেখা যায় যে ডিপার লেয়ারে যখন চলে যায় অসুখটা, তখন ডিপার লেয়ারের কোনো অঙ্গ আক্রান্ত হবে। তো যত আমাদের ভাইটাল ফোর্স তথা ডিফেন্স মেকানিজম যত উইক, তত দ্রুত সিমটম গুলা সাপ্রেসড হয়ে পড়ে, অবদমন হয়ে পড়ে। কারণ এখানে ভাইটাল ফোর্স উইক থাকার কারণে সে সহজেই নমনীয় হয়, সে ওই ডিজিজ ফোর্সের সাথে অত ফাইট করতে জানে না, কারণ জানে সে পারবে না, তার শরীর, তার অবস্থা দুর্বল, সেই কারণে সে ওর সাথে আর ফাইটই করে না, অবদমন করতে দেয়। সিমটমস উইল শিফট টু এ ডিপার এরিয়া। এক্ষেত্রে সিমটম গুলা ওই সুপারফিশিয়াল এরিয়া থেকে তখন ডিপার লেভেলে চলে যায়, ডিপ এরিয়াতে চলে যায়। এই ক্ষেত্রে কি হবে, হয়তো আঙ্গুলের ব্যথা তার ডিজেপার হবে, চলে যাবে, এবং পরবর্তীতে তার দেখা যাবে যে আভ্যন্তরীণ ভিতরের কোনো অঙ্গ আক্রান্ত হয়েছে, সেখানে হয়তো তার সিস্টাইটিস দেখা দেবে, তার দেখা যাচ্ছে মূত্রথলিতে তার প্রদাহ দেখা দিল, অথবা রোগীর মানসিক স্তরে বিশৃঙ্খলা দেখা দিল, তার অ্যাংজাইটি ডেভেলপ করলো। In these cases, if the news complaint is not too uncomfortable for the patient, the best strategy is to wait until the new symptoms subsides and retake the case. তো এই ক্ষেত্রে যদি এরকম হয়, আপনি দেখলেন তার চিপ কমপ্লেন্টের কিছুটা কমেছে কিছু কিছু লক্ষণ, কিন্তু তার এনার্জি লেভেল, তার
মেন্টাল ইমোশনাল লেভেল এগুলার কোনো উন্নতি হয় নাই, বরঞ্চ আরো নতুন কিছু লক্ষণ এসে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি এই নতুন লক্ষণগুলা রোগীর জন্য অত্যাধিক মাত্রায় কষ্টদায়ক না হয়, সেক্ষেত্রে আমাদের বেস্ট স্ট্র্যাটেজি যেটা অবলম্বন করতে হবে সেটা হলো ওয়েট করা। আপনি কোনো ওষুধ দিবেন না। সেক্ষেত্রে কি করতে হবে, এইভাবে রেখে দিলে আপনার ওই নিউ সিমটম গুলা কিছুদিনের মধ্যে হয়তো সাবসাইড হবে, নিউ সিমটম গুলা চলে যাবে। কারণ হচ্ছে এটা ওষুধের কারণে হয়েছে, ভুল ওষুধের কারণে। তো যখন নিউ সিমটম একটু চলে যাবে, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, নতুন করে আবার টেস্টিং করবেন এবং একটা উপযুক্ত মেডিসিন খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ দ্য কেস শুড বি অ্যানালাইজ ফার্দার। আর যদি দেখেন এই যে তার একবার এই যে নতুন সিমটম গুলো তার জন্য খুব কষ্টদায়ক, এখানে অপেক্ষা করা যাচ্ছে না, তাহলে কি করবেন, আপনি কেস কি করবেন, আবার অ্যানালাইজ করবেন, আরেকটা ওষুধ খুঁজে পেতে চেষ্টা করবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি ওই যে শুরুতে যে তার অরিজিনাল যে লক্ষণগুলো ছিল সেগুলোই শুধু বিবেচনা করবেন, এই যে নতুন যে লক্ষণগুলো প্রকাশ পেলো সেগুলো বিবেচনায় আনবেন না, কারণ এগুলো হচ্ছে ভুল ওষুধের কারণে তৈরি হওয়া সিমটম। New symptoms should not be taken into consideration for a new prescription because these will simply cause more disruption. এই যে নতুন ভুল ওষুধ দেওয়ার কারণে বা কাছাকাছি অল্প কিছু মিল থাকা ওষুধ দেওয়ার কারণে তার মধ্যে যে অবদমন হয়ে নতুন লক্ষণ যেগুলো প্রকাশ পেয়েছে সেগুলোকে বিবেচনায় না এনে আমরা কি করব, তার প্রথম টেস্টিং এর যে অরিজিনাল লক্ষণগুলো ছিল সেগুলোর উপরে বিবেচনা করে সেগুলাই হিসাব নিকাশ করে তার জন্য নতুন ওষুধ দিব। তাহলে প্রথম কাজ হলো যে এই যে সিমটমটা প্রকাশ পেল, নতুন লক্ষণ, রোগীর মধ্যে দেখলাম কিছু সাবপ্রেশন হয়েছে অথবা সিমটম শিফট হয়েছে, এক্ষেত্রে আমাদের করণীয় হলো যে প্রথমে অপেক্ষা করা। আর যদি রোগীর জন্য এই নিউ সিমটম কষ্টদায়ক না হয় তাহলে অপেক্ষা করব, এগুলা যখন চলে যাবে তখন নতুন করে কেস নিয়ে আমরা নতুন ওষুধ সিলেকশন করব, রাইট ওষুধ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আর যদি সেটা কষ্টদায়ক হয় রোগীর জন্য, যদি আমাদেরকে তখনই ওষুধ দেওয়ার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে তার মূল যে লক্ষণ ছিল, শুরুতে যে লক্ষণ ছিল সেগুলাকে বিবেচনায় নিয়ে তারপরে আমরা ওষুধ সিলেকশন করব। এই নতুন লক্ষণ যেগুলা প্রকাশ পেয়েছে ভুল ওষুধ দেওয়ার পরে সেগুলো আমরা বিবেচনার মধ্যে রাখবো না। ইফ নেসেসারি, সেখানে আমরা বলেছিলাম প্রয়োজন বোধে আমাদের যে নতুন ওষুধ যেটা দেওয়া হয়েছিল সেটাকে অ্যান্টিডোট করার দরকার হইতে পারে, কিন্তু বিতল কাছের মতে সেটা কোনো হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে না, কারণ হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে করতে গেলে অনেক সময় সেই ওষুধেরও একটা অ্যাকশন আছে, সেখানে আরো বিশৃঙ্খলা অনেক সময় করে ফেলে। তবে যদি আপনি তার লক্ষণ অনুযায়ী কারেক্ট কোনো মেডিসিন বের করতে পারেন, হ্যাঁ, তাহলে সেই নতুন কারেক্ট মেডিসিনটা প্রয়োগ করলে সেটাই কিন্তু তার যে নতুন যে লক্ষণগুলো প্রকাশ করে বের করছিল ভুল ওষুধের জন্য সেগুলো কিন্তু অ্যান্টিডোট করে দিবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই অরিজিনাল লক্ষণ থেকে সঠিক সিমিলিমাম ওষুধ খুঁজে বের করতে হবে। সেই সঠিক সিমিলিমাম ওষুধ দিলে এই যে ভুল ওষুধের যে লক্ষণগুলো রোগীর মধ্যে প্রকাশ পেয়েছে সেগুলোও দূর হয়ে যাবে। তো বিতল কাছের মতে ওই যে বললাম এমনিতে অ্যান্টিডোট করা যায় যেভাবে কফি খেয়ে বা অন্য কোনো কিছু দিয়ে ওষুধ দিয়ে, তো সেইভাবে অ্যান্টিডোট করতে হবে। ইফ দিস রিয়াকশন appears in the case, যদি এই ধরনের রিয়াকশন একদম লোয়ার লেভেলে হয়, গ্রুপ সি অথবা গ্রুপ ডি, সেখানে আবার ওষুধটা কারেক্ট কিনা ভুল সেগুলো ওইভাবে চিহ্নিত করা যায় না, কারণ এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে ভাইটাল ফোর্স এত বেশি উইক থাকে সেগুলা অনেক সময় কোনো ইনিশিয়াল অ্যাগ্রাভেশনই করে না, জাস্ট শুধু এমিউলেশন করে।
এভ্যালুয়েশন করে আবার সিমটম চেঞ্জ হয়, নতুন সিমটম তৈরি হয়, সেগুলোর উপর ভিত্তি করে আবার আরেক ওষুধ দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওষুধটা কারেক্টলি ধরে নিতে হবে, এবং সেই ক্ষেত্রে নতুন যে লক্ষণ প্রকাশ পায় রোগীর মধ্যে তার জন্য আবার আরেকটা ওষুধ সিলেকশন করতে হবে। এই জন্য লেভেল অফ হেলথ নির্ধারণ করা একটু জরুরি। If this reaction appears in case belonging to the lower level of group C lower level হলো level 9 আর group D level 10, 11, 12, it serves as confirmation that the case is incurable. এক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে যে ওষুধটা দিয়েছেন সেটা আপনার মূল লক্ষণগুলো কমিয়েছে কিন্তু নতুন লক্ষণ প্রকাশ পাইছে, কিন্তু শুরুতে কোনো অ্যাগ্রাভেশন হয় নাই, আর এইদিকে আপনি স্বাস্থ্যের লেভেল ওভারঅল হেলথ দেখলেন রোগীটা খুব জটিল অবস্থার ইনকিউরেবল কেস, এক্ষেত্রে দেখবেন স্বাস্থ্য লেভেল একদম নিচে, কারণ তার ক্যান্সার আছে, সাথে মেটাস্টেসিস আছে, অথবা তার এমন কোনো নিউরোলজিক্যাল প্রবলেম সেগুলো ভালো হওয়ার মতো না, একদম কঠিন অবস্থা, মানে লাস্টের দিকে অবস্থা। তো ওই রকম কেসগুলোতে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। আপনি ওষুধ দিয়েছেন, দেওয়ার পর দেখা গেল তার যে চিপ কমপ্লেন সেটা হয়তো কিছু কমেছে, কিন্তু রোগী এনার্জি লেভেলও বাড়ে নাই, ফিজিক্যাল মেন্টাল ইমোশন লেভেলেও তার কোনো উন্নতি হয় না। এই ঘটনা এরকম যাদের স্বাস্থ্য লেভেল একদম নিচের দিকে এই ধরনের পেশেন্টদের মধ্যেও ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই সমস্ত রোগী ভালো হওয়ার মতো না, সেক্ষেত্রে ওষুধটা হয়তো কারেক্ট কিন্তু এই রোগী ভালো হওয়ার মতো না। As previously stated, as organism in group D does not have the strength to generate a general reaction, কারণ এই গ্রুপ ডির যারা রোগী তাদের ভাইটাল ফোর্স থাকে খুবই দুর্বল, যার কারণে নতুন যে একটা প্রতিক্রিয়া দেখাবে জেনারেল লেভেলে সেই প্রতিক্রিয়াটাই সেই শক্তিটাই তার থাকে না। Therefore, the deeper pathology will not be affected. সেখানে ওই ডিপার প্যাথোলজিতে তার কোনো পরিবর্তন আসে না। দ্য অবজেক্টিভ অফ দ্য ট্রিটমেন্ট ইজ দ্যাট ইন দিস কেস ইজ অনলি প্যালিয়েটিভ। এক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যই থাকে এই ধরনের রোগীদের ক্ষেত্রে শুধুমাত্র উপশম দেওয়া, উইল অ্যামেলিয়ারেট উইদাউট ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। এক্ষেত্রে কোনো ইনিশিয়াল অ্যাগ্রাভেশনও হয় না, যার শুধু সিমটম শুধু উপশম হয়। তো লেভেল এই অবজারভেশন 7 আর অবজারভেশন 8 একটু কনফিউজিং হইতে পারে। তো অবজারভেশন 7-এ বলতেছে যে নতুন লক্ষণগুলো প্রকাশ পেল সেটা রোগীর জন্য অবদানমূলক হয়েছে এবং সেটা বিশৃঙ্খল করেছে রোগীর মধ্যে, কাছাকাছি হয়েছে কিন্তু এখানে রোগীর আরো বিশৃঙ্খলা হয়েছে, রোগীর মধ্যে নেগেটিভ ইফেক্ট হয়েছে। কিন্তু অবজারভেশন 8-এ দেখেন সেখানে ওই নতুন সিমটমই প্রকাশ পেয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যে নতুন লক্ষণগুলো প্রকাশ পেয়েছে সেগুলো আরো বেশি ডমিনেট করতেছে রোগীটাকে, মানে লক্ষণগুলো আরো তীব্রভাবে প্রকাশ পেয়েছে, আগের যে লক্ষণ ছিল তার চেয়ে আরো তীব্রভাবে এই লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। পার্থক্য শুধু এতটুকু। আপনি দেখেন অবজারভেশন 7-এ ছিল যে নতুন লক্ষণগুলো প্রকাশ পেয়েছে, সেগুলা দেখেন তার শুরুর দিকের যে লেভেল ছিল ওই লেভেলের, কিন্তু অবজারভেশন 8-এ যে দেখেন যে নতুনগুলা লক্ষণ প্রকাশ পেয়েছে সেটা তো আগের যে অবস্থায় ছিল তার চেয়ে আরো অনেক তীব্রভাবে প্রকাশ করছে। এখন এই নতুন লক্ষণগুলো দেখে মনে হচ্ছে রোগীর চিপ কমপ্লেন মনে হয় এই নতুন লক্ষণগুলাই, মানে এগুলো রোগীকে ডমিনেট করতেছে। তো এই ক্ষেত্রে যেটা হয় এই যে নতুন লক্ষণগুলো প্রকাশ পেলে সেটা কি করে, এটা অ্যাকচুয়ালি তার জন্য পজিটিভ ইফেক্ট হয় অনেক সময়। কেন পজিটিভ ইফেক্ট হয়? কারণ এগুলো অ্যাকচুয়ালি রোগীরই লক্ষণ যেগুলা মানে রোগীর মধ্যে তখন পর্যন্ত প্রকাশ পাচ্ছিল না। তো এই পার্শিয়ালি যে ওষুধটা দিয়েছেন মোটামুটি মিলিয়ে সেটা দেওয়ার পরে রোগীর মধ্যে পজিটিভ ইফেক্ট হয়েছে, যার কারণে যে সিমটম গুলা ওই রোগীর তখন পর্যন্ত প্রকাশ পাচ্ছিল না, অরিজিনাল লক্ষণই হয়তো ডমিনেন্ট অবস্থায় মানে ইয়েতে ছিল, এই
ভিতরে ছিল, সুপ্তভাবে ছিল, সেটা হয়তো এখন প্রকাশ হয়ে পড়ছে তার মধ্যে, এবং সেইটাই এখন তীব্রভাবে প্রকাশ হয়ে এটাই ডমিনেট করতেছে। তো এটা পজিটিভ লক্ষণ। এতে কি হয়েছে, রোগের যে কেস্টিং এর পূর্ণতা পাইছে, তার লক্ষণাবলীর পূর্ণতা পাইছে, এখন পূর্ণাঙ্গ ভাবে তার সিমটম গুলা প্রকাশ পেয়েছে। এটা হলো পজিটিভ দিক তার। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে এই লক্ষণগুলা রোগীর মধ্যে তখন পর্যন্ত প্রকাশ ছিল না, এখন প্রকাশ হয়েছে, এখন চিত্রটা পরিপূর্ণ হয়েছে, এখন সব মিলিয়ে আমরা একটা ওষুধ সিলেকশন করব। এই নতুন লক্ষণ, আগের লক্ষণ সব মিলিয়ে ওষুধ সিলেকশন করব। আসেন এখন বিতল কাজ কি বলতেছে। আপনারা তো একটু ধরতে পারছেন দুইটার মধ্যে পার্থক্য কি? জি স্যার, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন নতুন যে লক্ষণগুলো প্রকাশ পাইছে সেটা কিন্তু তীব্রতা আগেরটার চেয়ে উপরে না। জি স্যার। মানে সিমটমটা একটু এলোমেলো করছে, মানে অবদমন করছে, কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে তার মধ্যে। হয়তো শিফটিং, ওই যে বললাম খালি শিফটিং হয়েছে, আঙ্গুলের ব্যথা যায় রিস্টে গেছে, তো হয়তো বা আঙ্গুলের ব্যথা ছিল না তার, সেটা আঙ্গুলের ব্যথা তখন না মানে কমে গেছিল, এবং পরে যে তার হয়তো অন্য ডিপার লেয়ারে কোনো অঙ্গের লক্ষণ প্রকাশ পেয়েছে। তো অবজারভেশন এইটা কি ছিল, এখানে দেখেন যে তার যে সিপ কমপ্লেন কিছুটা কমেছে, তার সিপ কমকে কিন্তু আগেরটাতে বেশি অবদমন করছিল, বেশি অবদমন করেছিল। আর অবজারভেশন এইটে কিছুটা কমেছে, কিন্তু এতে কি হয়েছে, তার নতুন লক্ষণগুলো আরো তীব্রভাবে প্রকাশ পেয়েছে, এবং এই লক্ষণগুলোই তাকে ডমিনেট করতেছে। তো এই ব্যাপারে বিতল কাজ কি বলেছে, this observation is similar to observation 7. এই যে observation 8, এটা observation 7 এর সাথে মানে 7 এর মতোই, ওইটার মতোই, বাট দ্য ডিফারেন্স, এখানে ডিফারেন্সটা কি, is that the new symptoms actually support the progress in the treatment. এখানে যে নতুন সিমটমটা প্রকাশ পেল, যেটা রোগীর মধ্যে এখন মানে এই লক্ষণটাই তীব্রভাবে, এইটাই তার মেইন লক্ষণ হয়ে গেছে, এখন এটাই ডমিনেট করতেছে। এটা অ্যাকচুয়ালি কি করে, তাকে সাপোর্ট দেয়, হ্যাঁ, তার যে ট্রিটমেন্টের যে প্রোগ্রেসটা, উন্নতিতে আরো সাপোর্ট দিচ্ছে। মানে এই নতুন লক্ষণটা বের করার মাধ্যমে এখন টেস্টিংটা আরো পূর্ণাঙ্গ হলো। আগে যেখানে আপনি সিমটম পাচ্ছিলেন না, এখন রোগীর মোটামুটি যে সিমটম গুলা ভিতরে লুকাইতেছিল এখন সব বের হয়ে গেছে, এখন পরিপূর্ণ সিমটম বেরিয়ে আসছে তার মধ্যে। তাহলে এই যে ফার্স্ট রেমেডি আপনি যেটা রোগীকে দিয়েছেন, এই যে প্রথম আসার পরে এখানে টেস্টিং করে যে ওষুধটা দিয়েছিলেন, the first remedy administered here also similar, এখানে যে ওষুধটা দিয়েছেন সেটাও সিমিলার, কিন্তু the effect is opposite of what was seen in observation 7 এ আমরা যেটা দেখেছিলাম যে ইফেক্টটা করছিল, এটা তার বিপরীত ইফেক্ট করছে। এখানে অবজারভেশন 7 এ তার চাপা দিয়ে লক্ষণটা শিফট করছিল, হয়তো ডিপার লেয়ারে শিফট করছিল, অথবা ওই লেয়ারেই জায়গা শুধু চেঞ্জ করছিল। এখানে দেখেন তার চিপ কমপ্লেনটা আগের মতো অবজারভেশনের মতো অত চাপা দিতে পারে নাই, হ্যাঁ, আগেরটা যেরকম নিচের দিকে একদম চাপা দিয়ে, এটা এখনো পর্যন্ত কমেছে ঠিকই, কিন্তু অত চাপা দিতে পারে নাই, কিন্তু নতুন লক্ষণগুলো আরো যে প্রকাশ পেয়েছে সেটা আরো তীব্রভাবে প্রকাশ পেয়েছে। তো এইখানে তার অপোজিট, হ্যাঁ, এখানে যে লক্ষণটা পেয়েছে বের হয়েছে, এটা তার ডিসরাপ্টিভ না, বিশৃঙ্খল লক্ষণ না, এখানে বরঞ্চ এই লক্ষণগুলো রোগীর প্রকাশ পাইতো, সুপ্ত ছিল, এটা এখন কোনো কারণে প্রকাশ পেতে পারছিল না, এখন সেই লক্ষণগুলা প্রকাশ হয়ে গেছে। এখন টেস্টিং আমাদের পূর্ণতা পেয়েছে, টেস্টিং এর a remedy that is close but not absolutely correct can have either a negative or positive effect on the organism. এখন ওই যে অবজারভেশন 7 এর আর অবজারভেশন 8 এর এখানে কথাটাই বলতেছে যে বিতল কাজ, যদি আপনি একটা ওষুধ রোগীর জন্য চয়েস করলেন, সিলেক্ট করলেন, সেটা তার জন্য অ্যাবসলিউট কারেক্ট রেমেডি হয় না, কিন্তু কাছাকাছি মিল ছিল, এরকম ওষুধ রোগীর মধ্যে দুই ধরনের ঘটনা ঘটাইতে পারে। একটা তার মধ্যে নেগেটিভ ঘটনা ঘটাইতে পারে,
যেটা আমরা অবজারভেশন 7-এ দেখেছি। আর অবজারভেশন 8-এ আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে পজিটিভ ইফেক্ট হইতে পারে। পজিটিভ ইফেক্ট কি? যে সিমটমগুলো আগে প্রকাশ ছিল না, সেই সিমটমগুলো এখন প্রকাশিত হয়ে গেছে। তাতে আমাদের সুবিধা হয়েছে। এখন ওষুধের চিত্র আমরা পূর্ণাঙ্গভাবে পাবো। সিমটমগুলোর পূর্ণতা পেয়েছে, সিমটমগুলোর সবই বিকশিত হয়েছে। এখন সব লক্ষণ যখন আমরা পাচ্ছি, এখন আমরা সঠিক ওষুধ খুঁজে পেতে পারবো। In observation 7, the effect was disruptive and suppressive. Observation 7-এ বিশৃঙ্খল অবস্থা ছিল, অবদমনমূলক অবস্থা ছিল। আর ইন দিস অবজারভেশন, এই অবজারভেশন 8-এর মধ্যে দ্য রেমেডি হেল্পস, এখানে রেমেডি কি করছে? সাহায্য করেছে দ্য ডিফেন্স মেকানিজম টু রিকভারেট টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট দ্য অর্গানিজম ইজ এবল টু জেনারেট সিমটমস। তাহলে এইখানে এই এই যে কাছাকাছি মেডিসিন যেটা দিয়েছি, সেটা কি করছে? অবদমনমূলক কাজ করে নাই, সেটা বরঞ্চ আমাদের ডিফেন্স মেকানিজম তথা ভাইটাল ফোর্সকে আরো সহায়তা করেছে, তো পুনরুজ্জীবিত করেছে। যার কারণে উজ্জীবিত হয়ে সে ভাইটাল ফোর্সকে আরো যেহেতু শক্তিশালী করছে, যার কারণে সে এখন যে লক্ষণগুলো এতদিন প্রকাশ করতে সমর্থ হয় নাই, সেই লক্ষণগুলা, চাপা দেওয়ার লক্ষণগুলো এখন প্রকাশ করতে পেরেছে। আমি একটু ফোনটা ধরে নিই। রোগীকে আমরা প্রথমে যে মেডিসিনটা দিয়েছিলাম, যে মেডিসিনটা কাছাকাছি ছিল, কিন্তু ক্লু একদম একজাস্ট মিনিমাম ছিল না, কারণ সিমটমের পূর্ণতা ছিল না এই ক্ষেত্রে। আর এক্ষেত্রে কি হয়েছে? সেটা অবদমনমূলক কাজ করে না, সেটা বরঞ্চ ওই ভাইটাল ফোর্সকে আরেকটু হেল্প করেছে, ভাইটাল ফোর্সকে একটু শক্তিশালী করেছে। এখন যে লক্ষণগুলা রোগীর ভিতরে চাপামূলক ছিল, সেগুলা প্রকাশ হয়ে গেছে, এখন সেই সিমটমগুলো সে প্রকাশ করতে সমর্থ হয়েছে। দিস সিমটমস উইল গাইড দ্য হোমিওপ্যাথ টু দ্য কারেক্ট রেমেডি। এই সিমটমগুলা হোমিওপ্যাথকে কি করবে? গাইড করবে কারেক্ট ওষুধের দিকে। A less experienced practitioner may give a remedy with no curative effect at this stage. এই স্টেজে কোন লেস এক্সপিরিয়েন্সড ডাক্তার সে হয়তো ভুল ওষুধ প্রেসক্রাইব করে ফেলতে পারে। সে হয়তো মনে করতে পারে আরে নতুন লক্ষণ বেরিয়েছে, এগুলো তো খারাপ লক্ষণ। তো বুঝতে হবে জিনিসগুলো, সে হয়তো কোনো একটা ওষুধ প্রেসক্রাইব করে ফেলবে ঠিক মতো হিসাব নিকাশ না করেই, ভুল করে ফেলতে পারে। In fact, the patient will report deterioration, yet this partially indicated remedy brings out new symptoms, making the case clear. এই ক্ষেত্রে পেশেন্ট হয়তো রিপোর্ট করবে যে আমার আরো অবদমন হয়েছে, সমস্যা বাড়ছে, যেহেতু তার নতুন লক্ষণ প্রকাশ পেয়েছে এবং সেইগুলাই এখন ডমিনেট করতেছে তাকে। হ্যাঁ, সেই জন্য রোগী হয়তো বলবে যে আমার অবস্থাটা খারাপ হয়েছে, এই লক্ষণগুলো তো আমার ছিলই না, আপনারা আবার সেই লক্ষণগুলো বেড়েছে এখন, বা এই নতুন সমস্যা, আমার আরো সমস্যা আপনি আমার বাড়াই দিচ্ছেন। তো যাই হোক, এই যে নতুন যে লক্ষণগুলো বের হলো, এটা আসলে তার যে পার্শিয়ালি ইন্ডিকেটেড যে মেডিসিন ছিল, সেটা রোগীর প্রতি, রোগীর এই ভাইটাল ফোর্সকে বরঞ্চ সহায়তা করছে, এখানে বিশৃঙ্খল ক্রিয়া করে নাই, পজিটিভ রিয়াকশন দেখিয়েছে, যার কারণে এখন নতুন লক্ষণ বেরিয়েছে, এখন আরো কেসটা আরো ক্লিয়ার হয়েছে। From this point on, it will be easier to realize the precise remedy. এখন ধরেন যে চিকিৎসক, তার জন্য এখন সুবিধা হবে, সে খুব সহজেই এখন আরো ভালো মেডিসিন খুঁজে বের করতে পারবে। This can happen in cases belonging to level 6 to level 9. এই ধরনের কেসগুলো সাধারণত ঘটে কাদের মধ্যে? যাদের স্বাস্থ্য লেভেল 6 থেকে স্বাস্থ্য লেভেল 9 যাদের। তো আমরা জানি 6, 7, 9, তো এদের এদের সিমটম গুলো অত পরিষ্কার থাকে না। আর এই ক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য লেভেল এখানে তাদের মাঝামাঝি ধরনের, এখানে প্যাথোলজির অনেকগুলো লেয়ার থাকে, কিন্তু এই ধরনের রোগীরা কিউরেবল, ইনকিউরেবল না। তো এই ধরনের রোগীদেরকে আমরা, যেহেতু সিমটম প্রথমে স্পষ্টভাবে থাকে না, তখন সেজন্য আমাদের যতটুকু রোগীর মধ্যে লক্ষণ পাই তার উপর ভিত্তি করে ওষুধ দিতে হয়। এতে দেখা যায় যে তার নতুন সিমটম বের হয় এবং সেগুলা আরো পূর্ণতা প্রাপ্ত হয়।
পরবর্তীতে আমরা সেগুলোর উপর বিবেচনা করে আরেকটা মেডিসিন যাব। এই জন্য সিরিজ সিকোয়েন্স মেডিসিন আমাদের দরকার হয়। দ্য আপারমোস্ট লেভেল ইউজুয়ালি হ্যাভ ক্লিয়ার রেমেডি প্যাটার্ন। এই যে লেভেল 6 টু লেভেল 9 এদের মধ্যে ক্লিয়ার রেমেডি প্যাটার্ন অত থাকে না, যার কারণে এইরকম মানে অ্যাকচুয়াল সিমিলিমাম অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আর যেগুলা ক্লিয়ার কাট সিমটম পাওয়া যায় সেটা হচ্ছে লেভেল উপরের দিকে, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 5 এদের মধ্যে মোটামুটি সিমটম ক্লিয়ার থাকে। যত লেভেল নিচের দিকে নামতে থাকে তত সিমটম তত অবস্কিউর হইতে থাকে, মানে অত স্পষ্ট থাকে না সিমটম গুলা। যত স্বাস্থ্য লেভেল ভালো তাদের মধ্যে সিমটম গুলো অত পরিষ্কারভাবে প্রকাশ পায়, খুব সহজেই ওষুধ মানে নির্বাচন করা যায়। Careful observation will prove that the new symptoms presenting will actually complete the pattern and point to the correct remedy. যদি আপনি কেয়ারফুলি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন যে এই যে নতুন সিমটম প্রকাশ পেলে এটা অ্যাকচুয়ালি কি করছে, তার সিমটমের প্যাটার্ন গুলোকে আরো কমপ্লিট করেছে। তো সেক্ষেত্রে এখন আপনি কি হবে, এটা এখন অন্য একটা ওষুধকে নির্দেশ করতেছে। দ্য পার্শিয়াল অ্যাকশন অফ দ্য ফার্স্ট প্রেসক্রিপশন, প্রথম যে প্রেসক্রিপশন আপনি করেছিলেন সেটা পার্শিয়াল অ্যাকশন করেছিল, কিন্তু সেটা পজিটিভ ভাবে করেছিল। উইল হ্যাভ হেল্পড টু ফাইন্ড এ মোর সুইটেবল রেমেডি, এবং এতে কি হয়েছে, তার অনেক লক্ষণ প্রকাশ পেয়েছে যেগুলো রোগীর মধ্যে সুপ্ত ছিল। এতে আমাদের কি হয়েছে, আরো মানে সুইটেবল মেডিসিন খুঁজে পেতে সহায়তা করেছে। কনসিডার দ্য পেশেন্ট সাফারিং ফ্রম দ্য মাইল্ড হেডেকস এন্ড গ্যাস্ট্রাইটিস। ধরেন এমন একটা রোগী আপনার কাছে আসছে, একটা উদাহরণ দিয়ে ভিতর কাছে বুঝাইছে জিনিসটা। ধরেন একটা রোগী আপনার মধ্যে আসছে আপনার কাছে, সেই রোগী মাথা ব্যথায় ভুগতেছে, কিন্তু অত তীব্র মাথা ব্যথা না। আমি একই সাথে তার গ্যাস্ট্রাইটিসেরও সমস্যা আছে, হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম, বুক জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, এরকম কিছু সিমটম ছিল তার মধ্যে। তো শি এক্সপেরিয়েন্সেস বার্নিং পেইন, তার পেটের মধ্যে সে বার্নিং পেইন অনুভব করে। হ্যাজ এ নিড টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, এই বার্নিং কমানোর জন্য দেখা যায় যে সে ঠান্ডা পানি খেলে তার উপশম হয়, কিন্তু এই ঠান্ডা পানি খেলে তার আবার বমিও হয়ে যায়। শি অলসো আস্কস ফর ফুড, সে খাবার খায়, and she regurgitates it immediately, কিন্তু খাবার খেলে সেটা আবার উল্টা চলে আসে, বমি হয়ে চলে আসে। তো এই যে আপনি দেখলেন কি রোগীর মধ্যে কি পাইলেন, যে তার মাথা ব্যথা, তার পেটের জ্বালা পোড়া পেইন আছে, গ্যাস্ট্রিকের সমস্যা, কিন্তু ঠান্ডা পানি খেলে কমে, কিন্তু ঠান্ডা পানি খাওয়ার পরে আবার সেটা আবার বমিও হয়, আবার খাবার খেলেও সেটা উল্টা চলে আসে খাদ্য নালী দিয়ে। তো এই অবস্থা যখন দেখলেন, সেটা দেখলেন যে এই যে ঠান্ডা পানি খেলে কমে একটু, যার কারণে রোগী ঠান্ডা পানি খায় জ্বালা কমানোর জন্য, কিন্তু পরে আবার বমি হয়ে যায়। তো এগুলা ফসফরাসের সাথে মিল পেলেন, কিন্তু বাট ডিউরিং দ্য ইন্টারভিউ নো আদার কমন, কিন্তু ফসফরাস শুধু এই একটা লক্ষণ দেখিয়ে আপনি দিবেন, ফসফরাসের তো আরো অনেক লক্ষণ আছে। হ্যাঁ, তার মানসিক লক্ষণ খুঁজবেন, অন্যান্য লক্ষণ খুঁজবেন, সব অন্যান্য লক্ষণ যখন আপনি খুঁজতে গেলেন, ইন্টারভিউর সময় জিজ্ঞেস করলেন, কিন্তু দেখলেন যে ওই রকম ফসফরাসের কনফার্মেটরি অন্যান্য লক্ষণগুলো আপনি পাচ্ছেন না, কিন্তু রোগীর মধ্যে আর তেমন কোনো লক্ষণও নাই তেমন বেশি কিছু, ওই অল্প কিছু লক্ষণ আছে, সেটা দিয়ে ওই লক্ষণের উপর ভিত্তি করে ফসফরাসটাই মেইনলি আসে। তা আপনি কি করলেন, দেয়ার আর নো আদার সিমটমস পয়েন্টিং টু অ্যানাদার, এবং অন্য কোন ওষুধ যে ফসফরাসের চেয়ে ভালো নির্বাচিত হচ্ছে সেটাও পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, দ্য প্র্যাকটিশনার অ্যাজিউম দ্যাট দিস ইজ ওয়ান সাইডেড কেস। তো প্র্যাকটিশনার বুঝতে পারলেন এটা একটা কি বলে ওয়ান সাইডেড ডিজিজ। এনিমেন যেটা বলেছেন যে একাঙ্গিক রোগ, বা একটা অঙ্গের মধ্যে শুধু একটু লক্ষণ প্রকাশ পায়, আর কোনো লক্ষণ থাকে না তার মধ্যে। তো এই ধরনের রোগীগুলা চিকিৎসা করা অনেক কঠিন, যারা অর্গানান পড়েছেন তারা জানেন। তো সেক্ষেত্রে হেনিম্যানও নির্দেশনা দিয়েছেন, সেখানে হেনিম্যানও বলেছেন যতটুকু লক্ষণ পাওয়া যায় তার উপর ভিত্তি করে ওষুধ দিতে হবে, পরবর্তীতে হয়তো নতুন সিমটম বেরোবে, তারপরে আরেক ওষুধ দিতে হবে। তো তো সেরকমই এখানে আপনি বুঝতে পারলেন যে এই রোগটাও একটা ওয়ান সাইডেড কেস। আপনি ফসফরাস তাকে প্রেসক্রাইব করলেন ওই যে একটা বা দুইটা কিনোট লক্ষণের উপর ভিত্তি করে। After the remedy is administered,
দ্য গ্যাস্ট্রিক প্রবলেম ইমপ্রুভস। এই যে আপনি ফসফরাস দেওয়ার পরে, যদিও ফসফরাস তার সব দিক দিয়ে অন্যান্য সব কনফার্মেটিভ লক্ষণ ছিল না, কিন্তু ওই কিনুট গুলো ছিল যে পেটের জ্বালা পোড়া ঠান্ডা পানি খেলে কমে। তো এই দেওয়ার পরে দেখা গেল তার হয়তো এই পেটের ব্যথা, এই গ্যাস্ট্রিকের সমস্যাটা কমছে, কিন্তু কি হয়েছে, তার মাথা ব্যথা যেটা আগে হালকা হালকা ছিল সেটা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। হোয়াইল মোডালিটিস হ্যাভ অলসো চেঞ্জ। তখন দেখলেন যে রোগীর হ্রাস বৃদ্ধির লক্ষণগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। কনস্টিপেশন দেখা দিচ্ছে, হুইচ ওয়াজ নট এ প্রবলেম বিফোর। আগে এই কনস্টিপেশন তার ছিলই না, কিন্তু এখন কনস্টিপেশন দেখা দিচ্ছে। তাহলে তার এই যে সিমটোমেটোলজির যে প্যাটার্ন, তার মধ্যে এই কনস্টিপেশনটাও এখন ঢুকে গেছে। অ্যান্ড দ্য পেশেন্ট বিকামস মোর সেন্সিটিভ টু কোল্ড। এখন পেশেন্ট ঠান্ডার প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ছে, এখন ঠান্ডা সহ্য করতে পারে না। দ্য পেশেন্ট রিপোর্টস ফিলিং অ্যাংশাস অ্যাবাউট হার হেলথ। দেখা গেল তার শরীর সম্পর্কে, তার স্বাস্থ্য সম্পর্কে সে খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে। অ্যান্ড suffers from restlessness and anxiety that seems to rise from the stomach. রোগী অনেক বেশি অস্থিরতায় ভুগতেছে এবং অনেক অ্যাংজাইটিতে ভুগতেছে, উদ্বিগ্নতা, মনে হচ্ছে এই উদ্বিগ্নতা তার স্টোমাক থেকে আসতেছে। While her thirst has diminished, তার হয়তো পানি পিপাসা আগে যেটা ছিল ঠান্ডা পানি খাইতো অনেক বেশি, এই থার্স্টটা হয়তো কমে গেছে, কিন্তু she seeks frequently to drink sips of water. সে এখন অল্প অল্প করে ঘন ঘন পানি খায়। এখন সব প্যাটার্ন মিলে দেখা যাচ্ছে যে it should clear that the patient has developed the symptomatology of arsenic amalgam. এখন দেখা যাচ্ছে আগে ফসফরাসের যে একটা দুইটা কিনুট ছিল, একটা কিনুট ধরে আপনি তারা ফসফরাস দিচ্ছিলেন, পেটের জ্বালা পোড়া ঠান্ডা পানি খালি কমতো, কিন্তু পরে বমি হয়ে যেত। তো ওই ফসফরাস দেওয়া তার হয়তো ওই গ্যাস্ট্রিকের সমস্যাটা কিছু কমছে, কিন্তু তার হালকা যে মাথা ব্যথা ছিল সেটা আরো তীব্রভাবে প্রকাশ পেয়েছে, তার মধ্যে আরো অনেক লক্ষণ প্রকাশ পেয়েছে। যেরকম আগে রোগী এতটা শীতকাতর ছিল না, অনেক বেশি শীতকাতর হয়ে পড়ছে। আগে এত টেনশন ছিল না, এত উদ্বিগ্নতা ছিল না, এখন তার স্বাস্থ্য বেশি সে উদ্বিগ্ন হয়ে পড়ছে, শরীর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, তার মধ্যে অস্থিরতা দেখা দিছে, তার অ্যাংজাইটি যেন স্টোমাক থেকে আসতেছে, তার পিপাসার আগে যেখানে বেশি ছিল এখন কমে গেছে, কিন্তু তারপরে সে ঘন ঘন অল্প অল্প পানি খায় এখন। তো এই লক্ষণগুলো তো সব আর্সেনিকের। দেখা গেল ফসফরাস দেওয়ার কারণে রোগীর সিমটম গুলা আরো পূর্ণভাবে প্রকাশ পাইছে। এখন এখন কিছু মানসিক লক্ষণ পাচ্ছি আমরা, তারপরে তার কাতরতা আরো সুন্দর ভাব পাওয়া যাচ্ছে, আরো মোটালিটিস পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এখন একটা ওষুধের প্রায় কনফার্ম হওয়ার মতো চিত্র আমরা পাচ্ছি এখানে। সেটা কোন ওষুধ? আর্সেনিক অ্যালবামের। এখন আপনি এই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম দিলে দেখা যাবে যে রোগীটা এখন আর এটা যেহেতু পূর্ণাঙ্গভাবে মেলেছে, সেটা রোগীর মধ্যে আরোগ্যকারী ক্রিয়া দেখাবে। এখন যদি কোনো একজন ডাক্তার হোমিওপ্যাথ হু ইজ নট ভেরি ওয়েল ভার্সড ইন থিওরি অ্যান্ড দ্য ম্যাথমেটিকা, এমন হোমিওপ্যাথি ডাক্তার যে হোমিওপ্যাথিক থিওরি সম্পর্কে, হোমিওপ্যাথিক নিয়ম নীতি সম্পর্কে ভালো জানে না, এবং একই সাথে ম্যাথমেটিক্স সম্পর্কে ভালো জ্ঞান নাই, সে মনে করতে পারে ফসফরাস কস্ট সাপ্রেশন, সে মনে করতে পারে ফসফরাস এই রোগীর মধ্যে চাপা দেওয়ামূলক কাজ করেছে, বিকজ দ্য পেশেন্ট শোস ইমোশনাল সিমটম। কারণ কি, এই ফসফরাস লক্ষণ মানে গ্যাস্ট্রিকের লক্ষণ কমে যায়, এখন রোগীর ইমোশনাল লক্ষণ প্রকাশ পেয়েছে। হ্যাঁ, এটা তো ডিপার লেয়ারের লক্ষণ, ইমোশনাল লক্ষণ প্রকাশ পেয়েছে। তো সে এরকম মনে করতে পারে যারা নতুন হোমিওপ্যাথ বা এখনো এক্সপিরিয়েন্সড হয় না, তারা অ্যাকচুয়ালি এটা তার চাপা দেওয়া না, অ্যাকচুয়ালি এই ফসফরাস দেওয়ার পরে তার সিমটমের প্যাটার্ন যেটা এলোমেলো ছিল, সিমটম পরিষ্কার ছিল না, এখন সিমটম গুলো আরো সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। তো এটা তার মধ্যে পজিটিভ ক্রিয়াই করেছে, যদিও এখন আর ফসফরাসের লক্ষণ না, সেটা আর্সেনিকের লক্ষণ হিসেবে প্রকাশ পাইছে। However, after arsenic amalgam, general and local improvement will become evident. এখন আর্সেনিক অ্যালবাম দেওয়ার পরে কি হলো, তার একই সাথে তার লোকাল সিমটমটাও চলে গেল, সাথে তার জেনারেলিও তার ইমপ্রুভ হলো, and indicate that the remedy had a deeper impact than phosphorus. এবং এটাই ইন্ডিকেট করে যে এই আর্সেনিক অ্যালবাম এটা আরো ডিপার লেয়ার পর্যন্ত তার প্রতিক্রিয়া দেখাচ্ছে, মানে এটা তার ডিপার লেয়ার পর্যন্ত কাজ করতে সক্ষম হয়েছে, যেটা ফসফরাস পারে নাই।
দিস রেমেডি উইল নাও প্রডিউস এক্সেলেন্ট। এখন এই আর্সেনিক অ্যালবাম তার মধ্যে চমৎকার ফলাফল নিয়ে আসবে। ইফ দ্য প্র্যাকটিশনার হ্যাড রিকগনাইজ দ্যাট দ্য কারেক্ট রেমেডি ওয়াজ আর্সেনিক অ্যালবাম ফ্রম দ্য স্টার্ট। আর রোগী যদি শুরুতেই বুঝতে পারতো এই রোগীটা অ্যাকচুয়ালি আর্সেনিক অ্যালবামের ফসফরাসের না, কারণ আর্সেনিক অ্যালবামও কিন্তু পানি খায়, কিন্তু সেই গরম পানি খেলে উপশম পায়, ঠান্ডা পানি খেলে সাথে সাথে তার বমি হয়ে যায়। ফসফরাসেও পানি খায়, ঠান্ডা খেলে তার কিছু সময়ের জন্য উপশম হয়, এরপরে পেটের পানি যখন গরম হয়ে যায় তখন তার বমি হয়ে যায়। তো যাই হোক, তো শুরুতেই যদি ডাক্তার বুঝতো যে এটা আসলে আর্সেনিক অ্যালবামকে, ধরেন বুঝেই হোক আর যে বুঝেই হোক, সে যদি শুরুতে লক্ষণ অনুযায়ী কিন্তু ফসফরাসই আসতেছে, আর্সেনিক অতটা আসতেছে না, কারণ রোগী ঠান্ডা পানি চাইতেছে, আর্সেনিক কিন্তু ঠান্ডা পানি চায় না। তো আর্সেনিক ওই যে ঠান্ডা পানি খাচ্ছে তারপরে বমি হয়ে যাচ্ছে, এই বমি হয়ে যাওয়া আর্সেনিকের মধ্যেও আছে, কিন্তু ফসফরাস ঠান্ডা পানি চায়, আর্সেনিক অ্যাকচুয়ালি গরম পানি খেলে ভালো ফিল করে। তো তারপরে রোগী যদি এই রোগীকে যদি ভুল করেই হোক আর যেভাবেই হোক, যদি শুরুতে আর্সেনিক অ্যালবাম দেওয়া হইতো, ইট ইজ পসিবল দ্যাট ফসফরাস উড নট হ্যাভ বিন নিডেড এট অল, তাহলে খুব সম্ভবত এই রোগীর ফসফরাস কখনো লাগতোই না। ওই আর্সেনিক অ্যালবামেই তাকে সব লেভেলে ডিপের লেয়ার সহ তার মধ্যে ইনফেক্ট ফেলতো, কাজ করতো। when there is no initial aggravation, যেখানে শুরুতে অ্যাগ্রাভেশন হয় না, হ্যাঁ, এবং একই সাথে তার জেনারেল এমুলেশন হয় না, তাহলে বুঝতে হবে এই কেসটা অত মানে তার ওভারঅল হেলথ অবস্থা ভালো না। সেগুলা সেক্ষেত্রে তার ডিফেন্স মেকানিজম খুবই কম্প্রোমাইজ, তার স্বাস্থ্য লেভেল কম। This might suggest that the patient may have a severely compromised immune system that belongs to level 9 to or even lower. তো এটাই সাজেস্ট করে যে এই ধরনের রোগী যাদের শুরুতে অ্যাগ্রাভেশন হয় না, আবার জেনারেল ইমপ্রুভমেন্টও হয় না ওষুধ দেওয়ার পরে, তার মানে এই রোগী এই যে ভাইটাল ফোর্স সেটা খুবই কম্প্রোমাইজ, খুবই দুর্বল, এবং এই ধরনের রোগীরা লেভেল 9 এর চেয়ে তাদের স্বাস্থ্যের লেভেল আরো নিচের দিকে। In cases classified in the lowest level of health, this kind of remedy reaction occurs in a situation that Henneman describes in the paragraphs regarding one-sided disease. তো যে ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের লেভেল একদম নিচের দিকে থাকে, তো এই নিচের দিকে স্বাস্থ্য লেভেলের যে লেভেল আছে, লেভেল 9, 10, 11, 12, সেখানে এই ধরনের রেমেডি রিয়াকশন যখন ঘটে, এই ধরনের ঘটনা আমরা হেনিম্যানের অর্গাননেও আলোচনা করতে দেখেছি, সেগুলোকে হেনিম্যান ওই যে ওয়ান সাইডেড ডিজিজ বলেছেন। ইন ওয়ান সাইডেড কেসেস দ্য সিমটম রিভিল অনলি এ সিঙ্গেল অ্যাসপেক্ট অফ দ্য ডিজিজ। এই ওয়ান সাইডেড কেসের মধ্যে এই যে রোগের শুধু এক দিক প্রকাশ পায়, একটা সিঙ্গেল অ্যাসপেক্ট প্রকাশ পায়, হুইচ মেক্স ইট ডিফিকাল্ট অর ইভেন ইম্পসিবল টু ডিসসার্ন দ্য অ্যাকচুয়াল রেমেডি প্যাটার্ন। তো যার শুধু লোকাল কিছু লক্ষণ বা অল্প কিছু লক্ষণ প্রকাশ পাওয়ার কারণে সেখানে আমরা সুস্পষ্টভাবে কোনো ওষুধের প্যাটার্ন খুঁজে পাই না, নির্ধারণ করতে পারি না, চিনতে পারি না। তো সেখানে খুব কঠিন হয়ে যায়। হেনিম্যান এই ক্ষেত্রে অ্যাডভাইস করেছেন, for these cases at this stage is to prescribe a remedy based on the most characteristic of the visible part. রোগীর যতটুকু দেখা যাচ্ছে লক্ষণগুলোর যে ভিজিবল অংশটুকু, তার উপরে ভিত্তি করেই আমাদেরকে একটা ওষুধ প্রেসক্রাইব করতে বলেছে। ওইটুকু যতটুকু রোগীর মধ্যে প্রকাশিত হয়েছে লক্ষণ, সেই ক্যারেক্টারিস্টিক গুলো নিয়েই আমাদের ওষুধ প্রয়োগ করতে বলেছেন। Then the reaction of the organism to this partially similar remedy would be used as an indicator to the next remedy. এই যে আপনি প্রথমে রোগী আসলো, তেমন কিছু লক্ষণ নাই, অল্প কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে, সেই ওয়ান সাইডেড ডিজিজ যেগুলো আছে সেগুলাতে যতটুকু ক্যারেক্টারিস্টিক লক্ষণ পাওয়া যায় তার উপর ভিত্তি করে আপনি তখন ওষুধ দিবেন। তারপরে ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিবে, দেখা দেওয়ার পরে দেখা যায় অনেক লক্ষণ তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এগুলো আসলে রোগীর মধ্যে মানে অত প্রকাশিত লক্ষণ ছিল না, এখন প্রকাশ পাওয়া গেছে, এটা আর কি পজিটিভ দিক। এখন নতুন যে লক্ষণগুলো প্রকাশ পেল সেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে নেক্সট রেমেডি খুঁজতে হবে।
The presence of a one-sided disease implies a compromised defense mechanism. এই যে one-sided disease থাকা মানেই রোগীর ডিফেন্স মেকানিজম খুব কম্প্রোমাইজড, নমনীয়, that has lost the ability to generate symptoms in an orderly manner. এই ডিফেন্স মেকানিজম খুবই কম্প্রোমাইজ, যার কারণে সেই সিমটম গুলা জেনারেট করতে পারতেছে না, লক্ষণগুলা প্রকাশ করতে পারতেছে না, সুশৃঙ্খল ভাবে যে প্রকাশ করবে সেই জিনিসটা সে পারতেছে না। এই জন্য পার্শিয়ালি যে ওষুধটা আপনি রোগীকে দিয়েছিলেন সেটা কি করছে, ওই ডিফেন্স মেকানিজমকে কিছুটা হেল্প করেছে, যার কারণে ডিফেন্স মেকানিজম সমর্থ হয়েছে তার লক্ষণগুলো এখন কিছুটা ক্লিয়ার ভাবে প্রকাশ করতে। ক্লিয়ার ভাবে লক্ষণ যখন প্রকাশ করবে তখন তো সিমটমের পূর্ণতা পাবে, তখন আপনি হয়তো কারেক্ট ওষুধ খুঁজে পাবেন। The first correct remedy release enough energy to enable the organism to produce a clearer symptomatology. প্রথম যে মেডিসিনটা দিয়েছিলেন তখনকার মতো যেটা কারেক্ট ছিল, যেটুকু লক্ষণ পাইছেন তার উপর ভিত্তি করে যে ওষুধটা আপনার কাছে কারেক্ট ছিল, সেটা দেওয়ার ফলে কি হয়েছে, রোগীর মধ্যে একটা পজিটিভ রিয়াকশন দেখিয়েছে, এখন আরো ক্লিয়ারার সিমটোমেটোলজি প্রডিউস করতে পেরেছে, হুইচ পয়েন্টস টু দ্য নেক্সট রেমেডি, যেটার মাধ্যমে আপনি তার জন্য আরো উপযুক্ত ওষুধ খুঁজে পাবেন। This does not automatically mean that only 2 remedies are needed here. এক্ষেত্রে এটা বুঝায় না যে এক্ষেত্রে মাত্র 2টা ওষুধই লাগবে, যেরকম আগে ফসফরাস লাগছিল পরে আর্সেনিক লাগছিল, আর্সেনিকের রোগী ভালো করে গেছে। এটা এমনও হইতে পারে প্রথম ওষুধ দেওয়ার পরে সেকেন্ড যে মেডিসিন আসলো সেক্ষেত্রে আপনি হয়তো আর্সেনিক দিলেন, এইটাও তার পূর্ণাঙ্গ মেডিসিন নাও হইতে পারে, সেক্ষেত্রে তার আর্সেনিক দেওয়ার পরে তার আরো সিমটম প্রকাশ পাবে, তখন দেখা যাবে আরেকটা ওষুধের লক্ষণ মিললো, সেক্ষেত্রে আপনাকে আরেকটা ওষুধ দেওয়া লাগতে পারে। এইভাবে সিকোয়েন্স, ওষুধের সিকোয়েন্স লাগতে পারে। যাদের হেলথ লেভেল একদম নিচের দিকে, যাদের গ্রুপ সি ধরেন, তাদের ক্ষেত্রে এরকম হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই সিরিজ সিকোয়েন্স অফ মেডিসিনের দরকার হয়, কিন্তু সেগুলাও কে উল্টাপাল্টা না, আমাদেরকে সেগুলাও সিমটম ধরে ধরে আগাতে হবে। As Henneman points out, it may be necessary to administer several remedies in succession. একটার পর একটা অনেকগুলো মেডিসিন হয়তো ব্যবহার করা লাগতে পারে, যেটা হেনিম্যান বলেছেন। Each prescription should be based on the old persisting and the new emerging symptom. এই ক্ষেত্রে এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা ওষুধ যেটা সিলেক্ট করবো সেটা তো আগের লক্ষণের সাথে তার পুরন যে লক্ষণ এখনো পারসিস্ট করতেছে, অবস্থান করতেছে রোগীর মধ্যে, রোগীর মধ্যে বিদ্যমান তার পুরান লক্ষণ যেগুলা চলে গেছে ওগুলা না, রোগীর মধ্যে এখন বিদ্যমান তার যে পুরান লক্ষণ সেগুলা প্লাস নতুন যে লক্ষণগুলো প্রকাশ পেলো এগুলা মিলে আমরা ওষুধ সিলেকশন করব। হেনিম্যানস ইন্ডিকেশন করেসপন্ডস ভেরি ওয়েল উইথ মাই ওন অবজারভেশন। সেটা বলছে যে হেনিম্যান যে কথাগুলো বলে গেছে আমার নিজের অবজারভেশন আমি ওইরকমই দেখতে পেয়েছি। কনসার্নিং পেশেন্ট ইন লোয়ার লেভেল অফ দ্য হেলথ, আমরা ওই রকম পেয়েছি ওই যাদের স্বাস্থ্যের লেভেল একদম নিচের দিকে তাদের সাথে এই হেনিম্যানের ওয়ান সাইডেড ডিজিজের সাথে একদম মিল। স্পেশালি দোজ হু নিড সেভারাল রেমেডিস, বিশেষ করে এদেরকে যাদের অনেকগুলো ওষুধের দরকার হয় ইন এ প্রিসাইজ সিকোয়েন্স টু রিগেইন দেয়ার হেলথ, তার স্বাস্থ্যের রিগেইন করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে ওই যে সিকোয়েন্স মেডিসিন দরকার হয়, একের অধিক ওষুধের দরকার হয়, এবং সেগুলো আমরা ওই যে সিমটমের উপর বেস করে আগাবো। প্রতিবারই আমরা প্রথম একটা ওষুধ দিলাম, যতটুকু লক্ষণ পেয়েছিলাম তার উপর ভিত্তি করে ওষুধ দেওয়ার পরে অবজার্ভ করব, অবজার্ভ করার পরে দেখা যাবে যে রোগীর মধ্যে আরো সিমটম প্রকাশ পেয়েছে, কিছু সিমটম চলে গেছে, তো রোগীর মধ্যে পুরাতন যে লক্ষণগুলো থেকে যাবে সেই লক্ষণ প্লাস তার নতুন লক্ষণ দুইটা মিলিয়ে আমরা ওষুধ সিলেকশন করব। তো এইভাবে হয়তো কয়েকটা মেডিসিন আপনাকে ব্যবহার করা লাগতে পারে। The homeopathy must understand the importance of this statement regarding the specific sequence of remedies. এই যে হোমিওপ্যাথিকে অবশ্যই অনুধাবন করতে হবে এই যে গুরুত্বটা, যে এখানে আমাদের একটা ওষুধ দিয়েই রোগী ভালো হবে না, এখানে আমাদের সিকোয়েন্স মেডিসিন দরকার হবে। It is the only way to restore the health with absolute success. এটাই একমাত্র উপায় যেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট সাকসেসের সাথে রোগীর স্বাস্থ্যের পুনরুদ্ধার করতে পারবো। Over prescribing remedies without properly assessing the effect of each prescription is irresponsible. আপনি যদি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেন, কখন করবেন? যখন আপনি এই যে প্রত্যেকটা প্রেসক্রিপশন দেওয়ার পরে রোগীর মধ্যে যে নতুন লক্ষণ প্রকাশ পেল সেগুলার যথাযথ মূল্যায়ন না করেই
আপনি যদি ঘন ঘন প্রেসক্রাইব করতে থাকেন তাহলে এই কাজটা হবে একটা ইরেসপন্সিবল কাজ। তো it serves only to create impression that the patient is receiving homeopathic treatment. এটা শুধু রোগীর মধ্যে এই ধারণাই দিবে আপনি সেই রোগী শুধু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করতেছে, রোগীর মধ্যে অ্যাকচুয়ালি কোনো কাজ করবে না এরকম উল্টাপাল্টা ওষুধ যদি আপনি দিতে থাকেন। This type of cases should not be taken by an হ্যালো আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম আমি আসসালাম। স্যার গত পাড়ায় একটা কথা ছিল যেটা কেন্ট ইউজুয়ালি আমাদেরকে যেটা বলছেন তার বিপরীত। এজন্য হয়তো আমাদের কাছে এটা ভুল মনে হতে পারে স্যার। বলবো স্যার? বলেন বলেন। যখন বলা হচ্ছে যে ওয়ান সাইডেড কেস এবং দেখা যাচ্ছে একটা রেমেডি দেওয়ার পর তার মেন্টাল ইমোশনাল সিমটম পাওয়া যাচ্ছে যেটা তার প্রথমে ছিল না। ডক্টর কেন্টের মতে যদি আপনার ট্রিটমেন্টের ফলে কারোর মেন্টাল ইমোশনাল অ্যাগ্রাভেশন আসে যেটা আগে ছিল না, মানে কেস যখন আপনি প্রথম ওষুধ দেন তখন ছিল না, অনুপস্থিত ছিল, তাহলে এটা কিন্তু রং ডিরেকশন অফ কিওর, তাই না? নর্মালি আমরা এভাবে চিন্তা করি। তো ওইটা হচ্ছে ইউজুয়ালি স্পিকিং ওর মানে নর্মালি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু অনেক পেশেন্ট যারা ওয়ান সাইডেড ডিজিজে আক্রান্ত এরা কিন্তু অনেক দীর্ঘদিন ভোগে মানসিক শারীরিক বিভিন্ন স্ট্রেসে, এবং একটা পর একটা কিছু চাপা দিতে 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 তারা ওই পর্যায়ে আসে। তো এই ক্ষেত্রে এই রিয়াকশনটা কিন্তু রং না। আমি এটা এই জন্য বলছি স্যার যে বইটা হয়তো আপনি স্যার আমাদেরকে পড়াচ্ছেন কিন্তু আমরা তো সবকিছু মনে রাখি না, পুরো বইটা হয়তো ওইভাবে আমরা মনে রাখিনি। আর একটা রেমেডির পর সম্ভবত 5 থেকে 6 রকমের রিয়াকশন হওয়া সম্ভব। এটার উপরে ডক্টর ভিতল কাছের একটা লেকচার আছে স্যার, আমি এটা খুবই কমন আমরা সবাই জানি, তারপরেও লেখা আছে খুব বেশি না, আধা পাতার মতো। একসময় স্যার এটা আমি ক্লাসে বলে দেবো বা আমি ছবি তুলে দিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই ধরনের রোগী যেগুলা ওয়ান সাইডেড কেস খুব অল্প লক্ষণ নিয়ে প্রকাশ পায়, তো যেগুলা সাধারণত কোনো সুস্পষ্ট কোনো ওষুধের লক্ষণ থাকে না, সিমটম গুলো অবস্কিউর থাকে, অস্পষ্ট থাকে, ক্লিয়ার প্যাটার্ন থাকে না, অ্যাকচুয়ালি এদের হেলথ লেভেল হইলো নিচের দিকে, ধরেন 9, 6 এর নিচের দিকে, 7, 8, 9 এরকম। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই ধরনের রোগীগুলা সাধারণত নবীন যারা ডাক্তার তাদের ডিল করা উচিত না, তাদের নেওয়া উচিত না। তো এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ডক্টরদের কাছে এই রোগীগুলা রেফার করা দরকার। Inexperienced service will only bring about even greater confusion to the patient's organism. তো যারা এক্সপিরিয়েন্স না তারা এই ধরনের রোগী চিকিৎসার ক্ষেত্রে প্রায় ভুল করবে, এবং সেক্ষেত্রে এই ভুলভাল ওষুধ দেওয়ার কারণে বা যেখানে অপেক্ষা করার দরকার ছিল সেখানে অপেক্ষা করবে না, যে সিমটম গুলো নেওয়ার দরকার ছিল না, বিবেচনায় নেওয়ার দরকার ছিল না, সেগুলো হয়তো বিবেচনায় নিল। যে সিমটম গুলো ছিল তার পজিটিভ রিয়াকশন সেটাকে সে নেগেটিভ রিয়াকশন করে হয়তো ভুল ওষুধ করলো বা ইন্টিটিউট করলো। এরকম উল্টাপাল্টা করার কারণে সে পুরো কেসটাই নষ্ট করে ফেলতে পারে। সেটাকে তখন দেখা যায় এক্সপিরিয়েন্স ডাক্তাররা অনেক সময় ঠিক করতে পারে না। তো উল্টাপাল্টা অনেক মেডিসিন যদি ইউজ করা হয় কেস কিন্তু একদম স্পয়েল হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় সেই রোগী ইনকিউরেবল হয়ে যেতে পারে। সেই কারণেই এই ধরনের রোগীগুলা এক্সপিরিয়েন্স ডক্টরের কাছে রেফার করে দিলে ভালো। ইনএক্সপিরিয়েন্স সার্ভিস উইল অনলি ব্রিং অ্যাবাউট ইভেন গ্রেটার কনফিউশন টু দ্য পেশেন্টস অর্গানাইজ। রোগীর দেহের মধ্যে আরো বেশি বিশৃঙ্খলা তৈরি করবে এগুলা। ইফ দ্য পেশেন্ট ডাজ নট বিলং টু দ্য লোয়ার লেভেল অফ দ্য হেলথ বাট দ্য রেমেডি ইজ স্টিল নট ক্লিয়ার, যদি এমন কোনো পেশেন্ট পান যে তার স্বাস্থ্যের লেভেল লোয়ার দিকে না, নিচের দিকে না, স্বাস্থ্যের লেভেল লোয়ার লেভেলে না, কিন্তু তারপরে আপনি সিমটম পরিষ্কারভাবে পাচ্ছেন না, তার পিছনে অনেক কারণ থাকতে পারে, ভেরিয়াস রিজন থাকতে পারে। যেরকম এ রিসেন্ট প্রেসক্রিপশন অফ অ্যালোপ্যাথিক ড্রাগ, সে হয়তো রিসেন্টলি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে যার কারণে সেটা তার সাপ্রেশন করেছে, যার কারণে সিমটম গুলো ওই সাপ্রেশনের কারণে পরিষ্কারভাবে প্রকাশ পায়। আপনার কাছে যখন আসছে এর আগে হয়তো সে অ্যালোপ্যাথিক কোনো ড্রাগস খেয়েছে, তারপরে আপনার কাছে আসছে, যার কারণে সিমটম গুলো আপনি পরিষ্কারভাবে পাচ্ছেন না, যদিও তার স্বাস্থ্য লেভেল ভালো। আবার এমন হইতে পারে যে কিছু পেশেন্ট আছে না যে তাদের লক্ষণগুলো প্রকাশ পেতে লজ্জা পায়, হ্যাঁ, তারা একটু রক্ষণাত্মক, হ্যাঁ, অনেক লক্ষণ আছে প্রকাশ করতে চায় না, নিজের দুর্বলতা অনুভব করে। তো অনেকে আবার ওই যে এম্বারেসড হয়ে যেতে পারে, যার কারণে সিমটম গুলা সে ফুল সিমটম প্রকাশ করে না। তো এরকম অবস্থা অনেক সময় রোগীদের কারণেও
আপনি পরিষ্কার সিমটম না পাইতে পারেন। তো অ্যাকচুয়ালি যাদের হেলথ লেভেল ভালো সেখানে আপনার পরিষ্কার সিমটম পাওয়ার কথা। যদি হেলথ লেভেল ভালোর পরে পরিষ্কার সিমটম না পান, তার পিছনে কিছু কারণ থাকতে পারে। দুইটা বিতর্ক বলেছেন এখানে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক ড্রাগস ব্যবহার করা, আপনার কাছে আসার আগেই হয়তো সে রিসেন্ট কোনো প্রেসক্রিপশন এর ওষুধ খেয়েছে, অ্যালোপ্যাথিক ড্রাগস খেয়েছে, অথবা রুগী খুব বেশি কনজারভেটিভ, খুব বেশি রিজার্ভড, হ্যাঁ, খুব বেশি সে এম্বারাসড ফিল করে, যার কারণে সে তার পুরো লক্ষণ আপনার কাছে প্রকাশ করে না, বলে না। বুঝতে পারছেন? অবজারভেশন 7, অবজারভেশন 8 দুইটাই টু, মানে এক জায়গায় বলছে যে এই রোগী কাছাকাছি হয়েছে কিন্তু সিমটম গুলো তার মধ্যে অবদমন করছে, চাপা দিচ্ছে, লক্ষণগুলো আরো ভিতরে ঢুকাই দিছে, হ্যাঁ, চাপা দিয়ে সিমটম গুলো ভিতরে প্রবেশ করাই দিছে, অবদমন করছে, আর ডিপার লেভেলে তারা আক্রান্ত হয়েছে। অথবা যদি ডিপার লেভেলে না যায় হয় তাহলে সুপারফিশিয়াল লেয়ারে প্রকাশ হয়, হয়তো সিমটম গুলো শিফট করবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এইখানে দেখেন সিমটম গুলো তার অবদমন হয়েছে, এখানে সিমটম গুলো নিচের দিকে নেমে গেছে এবং নতুন লক্ষণ প্রকাশ পেয়েছে, সেটা তীব্রতা আগের মতো না। তো এই ক্ষেত্রে এই আমরা যে মনে করি যে এখানে সিমটম ওষুধ যেটা দিয়েছে এটা কাছাকাছি হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো পজিটিভ রেজাল্ট দেয় নাই, বরঞ্চ তার কেসটাকে বিশৃঙ্খল করেছে, অবদমন করেছে। আর অবজারভেশন এইটা হলো যে আগের চিপ কমপ্লেন হয়তো কিছুটা কমেছে, কিন্তু তার লক্ষণগুলো আরো তীব্রভাবে, নতুন কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে, সেটা আরো তীব্রভাবে প্রকাশ পেয়েছে এবং এইটাই ডমিনেট করতেছে। কিন্তু এতে নতুন লক্ষণটা কি হয়েছে, নতুনটা বের হওয়ার কারণে এটা কিন্তু তার অবদমনমূলক চিকিৎসা না, এখানে ভাইটাল ফোর্সকে সে হেল্প করেছে। এখানে কাছাকাছি ওষুধ কাছাকাছি হইলেও ওষুধটা পজিটিভ ভাবে কাজ করেছে এবং ভাইটাল ফোর্সকে হেল্প করার কারণে আরো নতুন লক্ষণগুলা, যেগুলো হয়তো প্রকাশ করতে পারতেছিল না ভাইটাল ফোর্স তার দুর্বলতার কারণে, এখন ভাইটাল ফোর্স একটু শক্তিশালী হওয়ার কারণে এই সিমটম গুলো এখন জেনারেট করতে পারছে। তো এইটা এই সিমটম প্রকাশ করার কারণে এখন সিমটমের পূর্ণতা প্রাপ্ত হয়েছে, এখন আমরা সুস্পষ্ট আরো লক্ষণ পাচ্ছি, এখানে পজিটিভ ভাবে কাজ করেছে ওষুধটা। তো সবসময় আমাদের এই ক্ষেত্রে কাজ করতে হবে কি, আমরা প্রথমে পার্শিয়ালি মিল খাওয়া ওষুধ দেওয়ার পরে দেখা গেল যদি সিমটম গুলো আর প্রকাশ পায় এবং যদি দেখি এটা একদম আগের চেয়ে পূর্ণতা পেয়েছে, এই লক্ষণটা রোগীকে ডমিনেট করতেছে, তাহলে আমরা কি করবো, এই লক্ষণ প্লাস আগের যে লক্ষণগুলো এখনো রোগীর মধ্যে রয়েছে সেই লক্ষণগুলো মিলিয়ে আমরা একটা, তখন দেখা যাবে নতুন একটা ওষুধের সুন্দর প্যাটার্ন পাবো, সেক্ষেত্রে আমরা নতুন ওষুধ দিব। তো এই ক্ষেত্রে এমনও হইতে পারে যে সেকেন্ড মেডিসিনটাও অনেক সময় ওই রকম পূর্ণাঙ্গভাবে মিল নাও করতে পারে, তো যতটুকু মিলে সেখানে যেটা বেস্ট সুইটেবল হয় সেই মেডিসিন দিব। এতে হয়তো থার্ড একটা মেডিসিন আসবে, সেটা হয়তো পূর্ণাঙ্গভাবে লক্ষণটা প্রকাশ পাবে। তো এইভাবে হয়তো কয়েকটা মেডিসিন, আমাদের সিকোয়েন্স অফ মেডিসিন ব্যবহার করা লাগতে পারে, কিন্তু এইগুলাও প্রত্যেকবার ব্যবহার করার আগে আমাদের তাড়াহুড়া করলে চলবে না। সবসময় প্রত্যেকটা প্রেসক্রিপশন করার পরে সিমটম গুলাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আমরা ঘন ঘন যাতে ওষুধ প্রেসক্রাইব না করি বা ভুল সিদ্ধান্ত না নেই, কারণ ভুলভাবে ওষুধ প্রেসক্রাইব করলে আমরা কেসটাকে আরো পুরা কেসটাকেই কনফিউজিং করে ফেলতে পারি, আরো ডিস্টার্ব করে ফেলতে পারি, সেখানে হয়তো রোগীটা এমনও হয়ে যেতে পারে সেটা ইনকিউরেবল কেসই হয়ে যেতে পারে। তো এই ছিল অবজারভেশন 8। যাদের যাদের ধরেন স্বাস্থ্য অবস্থা ভালো তারপরে সিমটম প্রকাশ পায় না, সেটা তার পিছনে কারণ থাকতে পারে, বিতর্ক আছে এখানে বলেছেন যে তাদের হয়তো কোনো অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন করা ওষুধ খেয়েছে, অথবা রোগী নিজের থেকে তার সিমটম গুলো প্রকাশ করে না, হয়তো সে লজ্জা পাইছে বা সে হয়তো খুব বেশি কি বলে কনজারভেটিভ, রক্ষণশীল। রক্ষণশীল, হ্যাঁ, এই লক্ষণ ডাক্তারের বললে আমার মান সম্মান থাকবে নাকি, এরকম থাকতে পারে রোগী। আমরা আরেকটা পড়ি, অবজারভেশন 9। স্যার একটু কোশ্চেন স্যার, এই যে স্যার এই এখন যে ব্যাপক হারে যে কোভিড-19 ভ্যাকসিনেটেড হচ্ছে মানুষ, এখন তো ওষুধ দেওয়ার ফলে দেখা যাচ্ছে তার ভালো উন্নতির দিকে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু এখন অনেক সময় ভ্যাকসিন নিয়ে আসলাম, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তার অনেক প্লট হয়ে গেছে, জিজ্ঞেস করছি যে হ্যাঁ আমরা ভ্যাকসিন নিয়েছি,
তো এখন কি আমরা এটা তো ধরে নেব যে স্যার এই ভ্যাকসিনের কারণেই তার যে এরকম আরোগ্য পথে কিছু বাধা সৃষ্টি করেছে, তখন আমরা কি করবো স্যার আবার? ওই যে এক্ষেত্রে হলো ডাক্তার বিতল কাছে এর আগে আলোচনা করেছে যে কি কি বিষয় বা কোন কোন ফ্যাক্টর আমাদের ওষুধের ক্রিয়াকে নষ্ট করে দেয়। তার মধ্যে একটা ছিল ভ্যাকসিন। ভ্যাকসিনের ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। জি স্যার। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথম কথা হলো যে অপেক্ষা করতে হয়। জি স্যার। ফার্স্টে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে দেখেন যদি এমনিতেই চলে যায় তাহলে তো গেল। হুম। আর যদি না যায় তাহলে সেখানে হয়তো আপনার শুরুর যে লক্ষণ ছিল, যে মেডিসিন দিয়ে ভালো ছিল, সেই ওষুধটাকে আপনাকে রিপিট করা লাগতে পারে। থ্যাংক ইউ স্যার। আমার জি কাছে একটা পেশেন্ট ছিল স্যার, ওই যে সে তার ভালো ছিল, অনেক ব্যক্তিকে সে কোনিয়াম দিচ্ছিল আমি তাকে, কিন্তু তার মিনিস্ট্রেশন মনে করেন যে আজকে প্রায় 8-9 বছর বন্ধ হয়ে গেছে, কিন্তু হঠাৎ হুম। করে কাছে তার আবার মিনিস্ট্রেশন কিছু দেখা দিয়েছে। তা এখন ওই সেদিন আমি শুনছিলাম স্যার আপনার কাছে যে কেসটা, হ্যাঁ, তারপরে শুনে আমি শুনিয়ে তার ওষুধ চেয়েছে তারা, কিন্তু আমরা তার ওষুধ দেয়নি, শক্তিগত ওষুধ দেয়নি, আমরা শুধু বলেছি প্লাসিও দিয়েছি এবং ধৈর্য ধরতে হবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই স্যার অবস্থা। জি থ্যাংক ইউ, স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হয়তো ভুলবশত ফসফরাস অ্যাপ্লাই করে ফেললেন। তো ফসফরাস অ্যাপ্লাই করাতে দেখা গেল প্রথমে কিছু লক্ষণ হয়তো তার উপশম হচ্ছে, অথচ কিছু লক্ষণ বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্র থেকে পরিধিতে না এসে বরং পরিধি থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আসলে যারা প্র্যাকটিস করি এটাকে কিভাবে নিতে পারি, যে আসলে মেডিসিনটা ভুল সিলেকশন হয়েছে না সঠিক হয়েছে স্যার? ফসফরাস দেওয়া নিয়ে তার যে পেটের সমস্যা ছিল, ওই ক্ষেত্রে ওই মুহূর্তে ফসফরাসটাই তার জন্য বেশি মানে সুইটেবল মেডিসিন ছিল। তো যেহেতু ওইটাই তার জন্য আমরা আর কোনো ওষুধের লক্ষণ পাচ্ছি না, বিদল কাজ বলতেছে এরকম ক্ষেত্রে যদি আপনি পান যেখানে সিমটম কম কিন্তু ওই লক্ষণে ওইখানে একটা কিনোট পাচ্ছি যে তার পেটের জ্বালা পোড়া ঠান্ডা পানি খেলে উপশম হচ্ছে, পরে বমি হচ্ছে, আমরা একটা কিনোট পাচ্ছি এখানে ফসফরাসের, কিন্তু ফসফরাস কনফার্ম করার মতো আমরা অন্যান্য লক্ষণ রোগীর মধ্যে পাইতেছি না। অথবা এমন কোনো ওষুধও পাচ্ছি না যেটা ফসফরাস ছাড়া অন্য ওষুধ নির্দেশিত হয় এখানে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে তো আপনাকে ফসফরাসই দিতে হবে। স্যার এখন ওখানে যে লাইনটা আপনি পড়লেন দেখলাম, ফসফরাসও ঠান্ডা চাই এবং আর্সেনিকও ঠান্ডা চাই, কিন্তু ওখানে লেখা এইভাবে নাই। আমি যেটা আপনি লাইনটা পড়তেছিলেন যে সে চাই কিন্তু এটাতে উপশম হয়, এটা লেখা নাই ওই জায়গায়। ওখানে একটা লাইন আমি দেখেছি যে সে ঠান্ডা পানি চাই, আর্সেনিকও চাই এবং ফসফরাসও চাই, কিন্তু ওইখানে বিদল কাজ কেন বলছে যে রোগী গ্যাস্ট্রাইটিসের সমস্যা কমানোর জন্যই তো ঠান্ডা পানি খাচ্ছে, কিন্তু ভালো করে ঠান্ডা খেয়াল পানি করেন। খাইলে কষ্ট বেড়ে যাচ্ছে স্যার, ঠান্ডা পানি খাইলে তার কষ্ট বেড়ে যাচ্ছে। কই ওইভাবে ফসফরাসও কই ঠান্ডা, দেয়? আপনি ওইখানে তো এক্সকিউজ মি পাইলেন না স্যার, ওইভাবে। এক্সকিউজ মি বলছি স্যার, এখানে একটা আপনি মনে মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ স্যার মানে না, আপনি ঠিক মতো হচ্ছে না, বমি আমি একটু হচ্ছে, বের করে দিই, আমি বই বমি বের করে হচ্ছে, দিই, আমি বের করে দিই আপনাকে ভালো করে। আপনি ঠান্ডা কষ্ট বেড়ে যাচ্ছে, জ্বালা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে জ্বালার কারণে ঠান্ডা পানি জ্বালা খাইলে বেড়ে উপশম যাচ্ছে, হবে। ওইখানে তো কই পাইলেন আপনি জ্বালা বেড়ে যাচ্ছে? আপনি না না মনে হয় ভালো করে না শোনেন না, আমি একটু বের করে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে আপনার। শুনেন, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি, আগে বের করে আপনি দেখেন, আগে আমি দেখাই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল যারা আজকে সুতরাং আগে বলতেছেন। দেখেন, আগে দেখেন আপনি, এই যে হ্যাঁ, এই যে দেখেন, কনসিডার বিবেচনা করুন, একটা জি পেশেন্ট সাফারিং ফ্রম মাইল্ড হেডেক, তার দুইটা সমস্যা নিয়ে সে ভুগতেছে। জি স্যার, একটা জি হচ্ছে স্যার, হালকা মাথা ব্যথা, আর একটা হলো গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস, জি হ্যাঁ, স্যার, এখন শি এক্সপিরিয়েন্সেস বার্নিং পেন, সে পেটের মধ্যে ওই যে বার্নিং পেন এক্সপিরিয়েন্স জ্বালাকর পেইন, করতেছে। জি জি হ্যাঁ, জি এবং তার এর জন্য তার কি করতে হচ্ছে, হ্যাজ এ নিড, তার দরকার জি। হচ্ছে টু টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। এই যে সে হ্যাজ চাচ্ছে এ ঠান্ডা পানি চাচ্ছে, নিড, জি না তার প্রয়োজন হচ্ছে। না, প্রয়োজন হচ্ছে, ঠান্ডা পানির প্রয়োজন হচ্ছে, জি মানে কেন সে প্রয়োজন চাচ্ছে আর হচ্ছে? কি, চাই, না সে চাই না, ওই সময় চায় না, জ্বালার কারণে সে ঠান্ডা চাই। জিনিসটা বুঝলেন, জিনিসটা বুঝলেন, তার প্রয়োজন হচ্ছে
কোল্ড কোল্ড ওয়াটার, কারণ পেটের মধ্যে যে জ্বালাটা হচ্ছে এটা থামানোর জন্যই তার ঠান্ডা পানির প্রয়োজন হচ্ছে। জি, ওই জ্বালাটা কমানোর জন্য মনে করতেছে যে ঠান্ডা পানি খেলে উপশম হবে। জি, এটা মনে সে মনে করতেছে না, করতেছে, মনে না করতেছে। না না, না এটা জি, মনে করতেছে না, এটা ভালো করে বুঝেন। জি, হ্যাজ এ জি, বলেন। নিড, তার প্রয়োজন হচ্ছে এখানে, তার নিড, এটা প্রয়োজন। তাই মানুষের প্রয়োজন কখন হয়? যে জিনিসটা খেলে তার উপশম হয়, এখানে তার মানে ঠান্ডা পানি খেলে তার উপশম হয়। কিন্তু এইটাও তার বমি হয়ে যায়। আমরা তো জানি ফসফরাসের বমি হইতে পারে, লাস্টের দিকে যখন গরম হয়ে যায় তখন বমি হয়ে যায়। আর এই ঠান্ডাটা কি বলে, পেটের জ্বালাটা কমানোর জন্য তার এই যে টু নিড, এখানে বলছে নিডের কথা, প্রয়োজন জি, হচ্ছে ঠান্ডা পানি, মানে তার এই জ্বালা কমানোর জন্য তার ঠান্ডা পানি খেতে হচ্ছে, জি, কিন্তু এটাও তার বমি হয়ে যাচ্ছে। জি স্যার। তো এইটা একটা কি নোটস, যে ফসফরাসের ঠান্ডা খাইলে তার অবস্থার উপশম হয়। আর্সেনিক হয়তো ঠান্ডা খেতে চায়, কিন্তু ঠান্ডা গেলে তার বাড়ে, তার ওইটার বাড়ে। উপশম হয় না। হ্যাঁ, সাথে সাথে বমি হয়ে যাবে। জি, আর্সেনিক খাওয়া মাত্রই তার বমি হয়ে যাবে। ফসফরাসের ক্ষেত্রে কি হবে, তখনকার মতো বার্নিংটা কমবে, কিন্তু পরে যাই বমি হয়ে যাবে। কাছাকাছি দৌড়ার মধ্যেই বমি হয়, একটু আছে এখানে, কিন্তু নিড, তার প্রয়োজন, প্রয়োজন জি, হচ্ছে তার। হ্যাঁ, তার মানে সে বাধ্য হচ্ছে ওই জ্বালাটা কমানোর জন্য ঠান্ডা পানি খেতে। এইটুকুই স্যার ইয়াটা পার্থক্য। জি জি স্যার। আমি আমি যেটা যে তার জি জ্বালার কারণে সে ঠান্ডা নিচ্ছে পাকস্থলীতে, কিন্তু যেই মাত্র ঠান্ডা নিচ্ছে উইচ শি ভমিটস, সে নেওয়া মাত্র দেখা যাচ্ছে বমি হচ্ছে, যেটা নিচ্ছে সে বমি হয়ে যাচ্ছে। এক্সকিউজ মি, এখানে তো এটা কিন্তু নাই। না, নেওয়া মাত্রই নয়, পাকস্থলী না, যাওয়ার খানিক না, পরে উইচ, তখন আচ্ছা শুনেন ভাই, জি, আপনি মূল থিমের সাথে দেখেন, অবজারভেশনের ভিতর কাছে কি বুঝাইতে চাইতেছে, আপনি সেইভাবে উদাহরণটা নেন, আপনি অন্যভাবে নিতেছেন কেন? ভিতর কাছ থেকে বুঝাইতে চাইতেছে যে ওই জিনিসটা তখনকার মতো তার ভালো কাজ করেছে, উপশম দিছে, তার মানে কি, এই ফসফরাসের যে উদাহরণটা দিল বিতল গাছ, তার মানে কি ঠান্ডা পানিতে তার উপশম হচ্ছে এখানে। আপনি যে বিতল গাছ যে কথাগুলো বলতেছে তার সাথে মিল করে ইয়া করেন, জি, আমরা পরে পরে আবার অন্য। ভিতল কাজ পরে বলতেছেন কিনা যে যদি একজন ভালো অভিজ্ঞ ডক্টর হয়, সেটা মনে করবে যে হ্যাঁ আসলে প্রথম ফসফরাসটা ঠিক হয় নাই, তো ওই ক্ষেত্রে আর্সেনিক অ্যাপ্লিকেবল ছিল। ঠিক হয় না এটা বলেন। না ওইভাবে না, না, আপনি এটা হয়তো নাই। এটি আসলে আমি আপনার আমি আমার ব্যর্থতা, আমি ঠিক মতো বলতে পারি নাই আচ্ছা, জিনিসটা। ঠিক আছে না, স্যার। জি এখানে জি তো দেশে নাসির স্যার, আপনি হ্যাঁ, জি, আরেকবার একটু, আমি ইটা দিয়ে দিবনি, আপনি একটু জি, আরেকবার জি, দেখেন। জি জি, জি জি ঠিক জি আছে। জি জি। আমি আপনার ওকে, ভাই ঠিক মতো উপস্থাপন করতে পারিনি, তো এই জন্য একটু স্যার এটা, একটু দেখে। জি এক্সকিউজ মি স্যার, এটা উপস্থাপনার ভুল না। এটার এই কথাটাই আমি তখন বলছিলাম যে এই যে ওই নাসির স্যার যে কোশ্চেনটা করছেন, যে তার পেরিফেরি থেকে প্রবলেমটা মেন্টালের দিকে যাচ্ছে না, মেন্টালের দিকে তার প্রবলেম যায়নি, এই যে কথাটা বোঝার ভুল হবে বিকজ অফ কেনস অবজারভেশন। এটাই আমি বললাম যে এই রিয়াকশনের একটা চার্ট থাকে। ডক্টর ভিতুল কাসের কিন্তু এই বিষয়ের মানে এটা আসলে এত ছোট না, আমরা শুধু এতটুকু পড়ে পুরো বিষয়টা বুঝবো না, এজন্যই তো উনি ক্লাসে বোঝান। আর এটাই বললাম যে কোনো মানুষের অনেক সময় মেন্টাল সাপ্রেসড হয়ে ইমোশনাল প্রবলেম সাপ্রেসড হয়ে ফিজিক্যাল প্রবলেম হয়। সেই ক্ষেত্রে ডিরেকশন অফ কিওর মতেই তার ওই মেন্টাল প্রবলেম অ্যাকচুয়ালি রিইমার্জ করবে, এটা তার ক্ষেত্রে সঠিক রিয়াকশন। বুঝতে জি পারছেন জি স্যার? এটা কিন্তু বুঝছেন। আসলে কারো মেন্টাল। হয়তো, কারো হয়তো মানসিক উদ্বিগ্নতা ছিল, আপনি তার এই উদ্বিগ্নতার ওষুধ দিচ্ছেন, ওইটা হয়তো তখনকার মতো কমে তার হয়তো জেনারেল কোনো তীব্রভাবে কোনো লক্ষণ প্রকাশ পেতে পারে, মারাত্মক ভাবে, হ্যাঁ, জি, বা এটার আরেকটা বড় শরীরের সমস্যা মধ্যে স্যার। তার, হ্যাঁ, বা আরো ক্যান্সার জাতীয় জিনিস তৈরি করে ফেলতে হয় শরীরের মধ্যে। জি জি যদিও জি। ওটা মনে হইতে পারে এটা মানসিক দিক থেকে শরীরের লেভেলে আইছে, এটা তো বড় লক্ষণ না, কিন্তু এটা তো আবার কি করতেছে, এটা ক্যান্সারের মতো মানে ভয়াবহ রোগ বানাই ফেলছে। এখন যদি হ্যাঁ এইটা এটা চিকিৎসা করতে যায়, আপনার যদি দেখা যায় ওই মানসিক ইয়েটা আবার বেড়ে আসে, অনেকের কাছে মনে হইতে পারে জেনারেল রুল হিসাবে, আরে এটা তো শারীরিক লেভেল থেকে মানসিক লেভেল লক্ষণ বেড়েছে, তার মানে আমাদের ভুল ডিরেকশনে রোগীটা যাচ্ছে। অ্যাকচুয়ালি তা না। অনেক সময় অনেক মানসিক লক্ষণ গুলার চেয়ে শারীরিক লক্ষণটাই তার জন্য তীব্র মানে খারাপ লক্ষণ থাকতে পারে।
তো যাই হোক সব মিলিয়ে স্যার বুঝতে হবে এখানে আর কি। জি স্যার হ্যাঁ স্যার এখানে এমনও হতে পারতো কিনা যে এই ফসফরাস দিয়েছি এবং আর্সেনিকের সাথে ফসফরাসের সম্পর্ক আছে, ওই ক্ষেত্রটা তৈরি হয়েছে বিধায় আর্সেনিক পরে লক্ষণ স্পষ্ট করছে, এমনও তো হতে পারতো যে ফসফরাস স্যার, দিয়েছি এই যে সাবটেস্ট হয়ে গেছে। ফসফরাসের পরে যে আর্সেনিক যে ভালো কাজ করে এই কমপ্লিমেন্টারি লক্ষণগুলো তো কমপ্লিমেন্টারি আছে 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 কিন্তু না এমন হতে কমপ্লিমেন্টারি? পারতো, আছে স্যার শুনুন, অবশ্যই 100% এই 100%। এই কমপ্লিমেন্টারিটা কেমনে বের করছে এটা বলেন? স্যার এটা কি আচ্ছা কেউ সব স্যার কেউ একটা কেউ অনুরোধ বের আছে করে? স্যার। জি, এটা স্যার তো সূত্র আপনাদের ধরে দুজনকে বের একটা করে না। অনুরোধ আছে স্যার। জি জি প্লিজ নাসির স্যার, প্লিজ এখানে আমরা এই আর্সেনিক আর ফসফরাসটা বিষয়টা না, এটা একটা উদাহরণ, মানে জি জাস্ট স্যার বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ টানছেন, কিন্তু এখানে হচ্ছে কনটেক্সটটা কি, এখানে আপনাকে খেয়াল করতে হবে এই রিয়াকশন প্যাটার্নটা। এখানে 22টা অবজারভেশন আছে, একটার পর একটা যখন আসবে পুরোটা আমরা পড়ার পরে এট দ্য এন্ড একটা খুবই ছোট সলিউশন খুবই সিম্পল, সলিউশন আপনারা সলিউশন সবাই পাবেন। জানেন, আপনারা সবাই জানেন, কিন্তু আহ আছে না যে একটা রোগীকে আপনি যখন ওষুধ দিলেন তারপর কি কি রিয়াকশন হয় সাধারণত, এই রোগীটা কি হাইপোকন্ড্রিয়াকাল কিনা, রোগীটা হয়তো অ্যাকচুয়ালি ভালো ফিল করছে কিন্তু সে ওটা কখনো স্বীকার করে না, এরকম কিনা, ইগোইস্টিক কিনা, বা সে হয়তো কোনো ড্রাগে ছিল, সেই ড্রাগ থেকে উইথড্রয়াল করার কারণে কিছু সিমটম তৈরি হলো, সেটা কিনা, নাকি আপনার মেডিসিনাল অ্যাগ্রাভেশন, এরকম অনেকগুলো বিষয় আপনাকে তখন বিবেচনায় আনতে হয়। তো এই বিষয়গুলো বোঝানোর জন্য ডক্টর ভিতুলকাস ছোট ছোট বিভিন্ন উদাহরণ টানেন, কিন্তু এই উদাহরণটার অর্থ এই না যে এই উদাহরণটা আমার বিষয়, আমার বিষয় হলো এখানে কোন রিয়াকশনটা নিয়ে কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কেস 8-এ যে চিফ কমপ্লেন্ট ইজ এ লিটল বেটার বাট নিউ প্রবলেমস ডমিনেট দ্য কেস, আর বলা হচ্ছে যে যখন এরকম হবে তখন এই নিউ রেমেডি ইমেজটা হবে ফুলার দ্যান দ্য অরিজিনাল ওয়ান, দিস ইজ ওয়ান সাইডেড কেস। আমরা আমরা কিন্তু অর্গানন থেকেও জানি যে ওয়ান সাইডেড কেস গুলো কঠিন, এবং ওখানে বলাই আছে যে যতটুকু তোমার জন্য অ্যাভেলেবল সেই সিমটম বেস করেই তুমি কিন্তু প্রেসক্রিপশন করবে। এখানে ফসফরাস আর আর্সেনিকটা উদাহরণ বোঝানোর জন্য ভিতুলকাস আনছেন, এবং আপনি যদি এই আস্তে আস্তে করে 22 অবজারভেশন পর্যন্ত পুরোটা মানে পড়তে থাকেন, তো বুঝতে পারবেন যে আসলে কোন কনটেক্সটে ওই উদাহরণটা আসছে। হ্যাঁ, বিষয়টা জি এতটা। স্যার। জি, জি জি ধন্যবাদ। স্যার হ্যাঁ হ্যাঁ নাসির, নাসির ভাই হ্যাঁ আপনার শেষ 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 হয়ে গেছে। তো জি বলতেছি যে ওটা এই ক্ষেত্রে তো তৈরি না হয়ে, মানে আমি এখানে একটা বিষয়টা কনফিউজড হচ্ছি যে ওইটা যদি আর্সেনিকের চিত্র তৈরি না হয়ে বরং ফসফরাস তো সাবটেস্ট করতে পারতো, ওই ক্ষেত্রে আরো মারাত্মক ক্ষতি হয়ে যেত কিনা, অবজারভেশন এটাও তো আসতে পারতো স্যার। সেটা আপনার অবজারভেশন 7 হইতো, সেখানে অবজারভেশন 7-এর মতো লক্ষণ পাইতেন আপনি। জি জি জি, জি, থ্যাংক ইউ স্যার। ওকে আর কথা হয়েছে আরেকটু বলি, এই যে এই ওষুধের কমপ্লিমেন্টারি এটা পরবর্তীতে এই ওষুধ অনুপূরক ভাবে কাজ করে, এগুলো তো ভাই এই সূত্রগুলা তো এমনি এমনি জি হয় জি না। আছে, না আছে, এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা জি জি সেটা তো যে অবশ্যই, এগুলো জানি তো সেটা জানি আস্তে আস্তে ডাক্তারদের সেটা জানি এক্সপিরিয়েন্স থেকেই আসছে, তাই না? জি জি তো সেটা জানি জি সেক্ষেত্রে ওই রকমই দেখা যায় একটা ওষুধ দিয়ে দেখা যায় পূর্ণাঙ্গ লক্ষণ তার হয় না, ঠিক হয় না, বা হয়তো পূর্ণাঙ্গ মিলে না, পরে ওষুধ দেওয়ার পরে আরো সিমটম প্রকাশ পায়, সেটা হয়তো তখন এই জাতীয় ওষুধের সাথে মিল খায়। এগুলা বিভিন্ন ডাক্তারদের এক্সপিরিয়েন্স থেকে তারপরে এভাবে আসছে, এটা কোনো মানে এই সব ক্ষেত্রেই যে ওই রকম হুবহু একটা ওষুধই আসবে এমন না, আবার কমপ্লিমেন্টারি অনেকগুলো মেডিসিন আসতে পারে। সবসময় আমরা মেডিসিনের গাইড ধরে আগাবো, এই বিতল কাছে কিন্তু জি বলেছেন যে জি পরবর্তী জি যে অন্য জি মেডিসিন আসে নিচে আরো কিন্তু করতে পারা যায়, সেগুলো অনেক সময় দেখা যায় সেগুলোই রোগীদের জন্য কমপ্লিমেন্টারি মেডিসিন থাকে। তো আপনার কথার উত্তর ওইখানে থ্যাংক ইউ আইসা যাবে। জি জি, থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আমরা আরেকটা পরে অবজারভেশন 9 পড়ি, নইলে আমাদের এগুলো শেষ হবে না। জি হ্যাঁ, স্যার, জি, প্লিজ স্যার প্লিজ। অবজারভেশন 9। হ্যাঁ, এখানে কি পাবো, এখানে দেখেন তার সবকিছু কমেছে, শর্ট অ্যাগ্রাভেশন হয়েছিল প্রথমে, তারপর সবকিছু কমে গেছে, কমে যেয়ে একটা পর্যায়ে যে রোগী ভালো ছিল, তারপরে যাই দেন কিছুটা লক্ষণ আবার বাড়ছে তার মধ্যে, কিন্তু সেই শুরুতে যেরকম যে লেভেলে বৃদ্ধি সিমটমস ছিল সেই লেভেলে নাই। ওষুধ দেওয়ার পরে প্রথমে একটু বাড়ছিল, তারপরে কমছে, কমে কমে কমেই ছিল, ভালোই ছিল, কিন্তু আবার শেষের দিকে যে একটু বাড়ছে। এইরকম যদি রোগী পাই, এরকম রোগী প্রায় পাওয়া যায়, আপনি ওষুধ দেওয়ার পরে ভালোই ছিলাম, পরে তো আবার সমস্যা বাড়ছে, কিন্তু এটা ফুল রিল্যাপস না, যে একদম আগের মতো যেরকম হয়ে গেছে ওইরকম না। হ্যাঁ, দেখা যায় সিমটম গুলো একদম আগের মতো লেভেলে চলে গেছে তা না, পার্শিয়াল, আংশিক ভাবে তার হয়তো সমস্যাটা বাড়ছে। 1 মাস পরে দেখা গেলো এই অবস্থা নিয়ে রোগী আপনার কাছে আসলো। অ্যাজ সিন হিয়ার,
There is a short initial aggravation followed by amelioration in the mental emotional areas as well as the energy level. So in this case, the organism is strong and should be classified as belonging to the class 2 অথবা class 2 থেকে class 5 এর ভিতরে। তার ওভারঅল হেলথ অবস্থা ভালো। The situation is often seen in daily practice. এইরকম ঘটনা আমাদের ডেইলি প্র্যাকটিসে প্রায় পাওয়া যায়, যে রোগী এসে বলে আপনার ওষুধ খাই সব দিকে কমে গেছিল, ভালোই ছিলাম, পরে যায় আবার সমস্যাটা কিছু বাড়ছে। The initial reaction is very positive. শুরুর দিকে রিঅ্যাকশনটা খুবই পজিটিভ ছিল। The patient feels very well a few days after aggravation. Aggravation পরে রোগী ভালো ফিল করছে, অনেক ভালো ফিল করছে। It seems as if a miracle has happened. রোগীর কাছে মনে হয়েছে যে একটা মিরাকল ঘটে গেছে। The patient is ecstatic and feels as if she has found the solution. রোগী খুবই উল্লসিত থাকে যে আমার সমস্যাটা একদম কমে গেছে, সে মনে করে আমার সলিউশন হয়ে গেছে, আমি সলিউশন খুঁজে পেয়েছি। She believes she is finally free. সে মনে করে যে অবশেষে সে মুক্তি পেলাম, আমি স্বাধীন হইলাম, হ্যাঁ, রোগ থেকে মুক্তি পেলাম। আর রিপোর্টস দ্যাট শি, রোগী এসে এভাবে বলবে, feels wonderful, আমি খুব ওয়ান্ডারফুল অনুভব করছি, চমৎকার অনুভব করছে। অর দ্যাট শি ইজ নট গ্রাউন্ডেড, সে এখন ব্যালেন্সড, সে সব দিকে এখন ভারসাম্যপূর্ণ এবং সেন্সিবল, এরকম বলতে পারে রোগী। দিজ আর কমন এক্সপ্রেশন, এগুলো হচ্ছে রোগীর কমন এক্সপ্রেশন ইউজ বাই দ্য পেশেন্ট এক্সপিরিয়েন্সিং দিস রিয়াকশন। রোগী 1 মাস পরে আপনাকে আইসে এইভাবে তার যে ওষুধ খাওয়ার পর তার যে প্রতিক্রিয়া, এইভাবে সে হয়তো ব্যক্ত করবে। ইয়েট, তথাপি দে মে স্টিল কাম আফটার 1 or 2 months of patients complaints about minor ailments. So they may still come after 1 or 2 months. তো এমন হইতে পারে তারপরে যে 1 মাস বা 2 মাস পরে রোগী যখন আসলো, তারপরে কিছু মাইনর কমপ্লেন্ট সে করবে। ন্যাচারালি দ্য মোস্ট ট্রিভিয়াল ডিস্টারবেন্স উইল নাও বোদার দেম। হ্যাঁ, প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে রোগী যখন বড় সমস্যা থেকে মুক্তি হয়ে যায়, একদম ভালো ফিল করে, প্রথম দিক দিয়ে যখন বড় সমস্যা থেকে মুক্তি পায়, তখন কিন্তু এই ছোটখাটো সমস্যার কথা তার মনেই থাকে না, সে একদম ভালো মনে করে। কিন্তু একটা পর্যায়ে এই ছোটখাটো সমস্যাগুলো তার মধ্যে মানে প্রকাশ পায়, তখন ছোটখাটো সমস্যাগুলো তার মধ্যে মানে তাকে বিরক্তর কারণ হয়ে দাঁড়ায়। তো bother them disproportionately after feeling so well for so long. In these cases, the patient are like prisoner who, after a remedy has been administered, have been released from prison and feels elated. এটার উদাহরণ দিচ্ছে বিদল কাছ, একজন প্রিজনারের মতো, যে কারাবন্দী ছিল, ওষুধ খাওয়ার পরে সে এখন কারামুক্ত হয়েছে, এখন নিজে খুব উচ্ছ্বসিত অনুভব করতেছে। Soon, শীঘ্রই, however, they will be bothered by everyday problems when they start adjusting to the social realities. যখন সামাজিকভাবে অন্যান্য বাস্তবতার সাথে যখন সে অ্যাডজাস্ট করা শুরু করবে, তখন দেখা যাবে যে অনেক সমস্যা এগুলোই সে ফিল করবে, তখন এগুলো তাকে বিরক্ত কারণ হবে। তো যখন সে একবারে প্রিজন থেকে মুক্তি পাইলো, তখন সে খুব বেশি উচ্ছ্বসিত থাকবে যে আমি খুব ভালো, আমার কিচ্ছু সমস্যা নাই, আমি খুব একদম মুক্ত। কিন্তু সমাজের সবার সাথে চলতে গিয়ে তখন হয়তো দেখা যায় ছোটখাটো কিছু সমস্যায় সে সম্মুখীন হবে। ওই রকম ঘটনাই এই ধরনের রোগীদের মধ্যে ঘটে, যে ওষুধ দেওয়ার পরে যখন সব দিকে ভালো ফিল করছে, রোগী মনে করছে আমি একদম ভালো, হ্যাঁ, একদম মানে মুক্ত, স্বাধীন, এখন আমার কোনো সমস্যাই নেই, আমার নতুন জীবন, আমি মিরাকল ঘটাই দিছে ওষুধ আমার মধ্যে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওই ছোটখাটো যে লক্ষণগুলো, সেগুলো তার তখন সে অনুভব করতে পারে যে আমার মধ্যে আরো এই সিমটম আছে, এই সিমটম আছে, তখন সেগুলো নিয়ে আচ্ছা ওই ছোটখাটো বিষয় নিয়ে ইন দিস সিচুয়েশন দ্য প্র্যাকটিশনার মাস্ট বি ভেরি কেয়ারফুল। এই ক্ষেত্রে ডাক্তারকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। ওয়েট ফর এ ফুল রিল্যাপস, ওই ছোটখাটো লক্ষণ যেটু প্রকাশ পেয়েছে সেই জন্য সে যেন কোনো ওষুধ না দেয়, বরঞ্চ এই লক্ষণটা পূর্ণভাবে প্রকাশ পায় কিনা, আবার নতুন করে লক্ষণগুলো ফিরে আসে কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে। ডিসপাইট দ্য পেশেন্টস ওকেশনাল কমপ্লেন্ট, যদিও রোগী মাঝে মাঝে এই ধরনের কমপ্লেন্টস করবে,
এ প্লাসিবো শুড বি অ্যাডমিনিস্টার্ড, সেখানে আপনার প্লাসিবো দিতে হবে। দিস উইল অ্যাপিজ দ্য পেশেন্ট অ্যান্ড রিলিভ হার অ্যাংজাইটি। প্লাসিবো দিলে রোগীকে একটু শান্ত করবে, তার অ্যাংজাইটি কমাবে। These types of patients are unable to tolerate even the most trivial problem. তখন পেশেন্ট দেখা যায় যে এই ধরনের রোগীরা একদম ছোটখাটো রোগী, ছোটখাটো সিমটমও তার কাছে আর ভালো লাগে না, সহ্য হয় না। The best thing to do is to wait. সেখানে সবচেয়ে করণীয় হলো যে ওয়েট করা। ইফ দ্যাট ইজ নট পসিবল, সেখানে ওয়েট করা যদি সম্ভব না হয়, আপনি তাকে প্লাসিবো দেন। রোগীরা বুঝাই বললেন যে ভাই ছোটখাটো সমস্যা, টেনশন করেন না, আপনি 1 মাস পরে দেখা করেন, এগুলো চলে যাবে। কিন্তু রোগী দেখা যায় যে মানতেছে না, তখন না আমাকে ওষুধ দিতে হবে, আমার খুব কষ্ট পাইতেছে। কিন্তু আপনি দেখলেন অ্যাকচুয়ালি তার অত কষ্টের সিমটম না সেগুলা। তো সেক্ষেত্রে আপনাকে যদি এমনিতে রোগীর ওয়েট করাইতে না পারেন, আপনি প্লাসিবো দিয়ে দিবেন তাকে। ইফ অ্যানাদার রেমেডি ইজ অ্যাডমিনিস্টার্ড, যদি অন্য কোনো ওষুধ দেওয়া হয়, দ্য কেস উইল বি রুইন্ড, আপনার কেসটাকে নষ্ট করে ফেলতে পারে। রিমেম্বার দ্যাট, মনে রাখবেন যে হোমিওপ্যাথিক রেমেডিস আর পাওয়ারফুল এজেন্ট। হোমিওপ্যাথিক ওষুধগুলো অনেক শক্তিশালী একটা এজেন্ট। শুড নট বি ইউজড লাইটলি, এটাকে হালকাভাবে নেওয়ার উপায় নেই, এটা হালকাভাবে নিয়ে আপনি এগুলো ব্যবহার করবেন না। ফর মাইনর কমপ্লেন্টস, ছোটখাটো এই কমপ্লেন্টের জন্য আপনি কোনো ওষুধ দিয়ে ফেলবেন না। রিয়েলাইজ দ্যাট হিলিং টেকস টাইম, সবসময় এই জিনিসটা মনে রাখবেন, মাথায় রাখবেন যে আরোগ্য হইতে সময় লাগে। হ্যাঁ, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে হিলিং টেকস টাইম। কিছু কিছু মানুষ এই যে রোগী বিবরণী দেয় না, দিয়ে আবার উপরে ক্যাপশন লেখে যে কে বলেছে হোমিওপ্যাথিক ওষুধ দেরিতে ভালো হয়। হ্যাঁ, ওষুধ দেওয়ার সাথে সাথে ম্যাজিক রেজাল্ট। তো এইগুলা অনেককে বলেন, অনেক ডাক্তারদেরকেও ইয়ে করে ফেলে, মানে সেও বিভ্রান্ত হয়ে পড়ে এগুলা নিয়ে। অ্যাকচুয়ালি ম্যাজিক দেখায় কোন ক্ষেত্রে, এরা আসলে জানা না। ম্যাজিক দেখায় যাদের স্বাস্থ্য লেভেল 1, 2 এরম থাকে, একদম আপার লেভেলের রোগী, সেখানে দেখা যায় ওষুধ দিলেই ম্যাজিকের মতো কাজ করে, সিমটম গুলো পরিষ্কার থাকে। কিন্তু যেখানে রোগীর সিমটমের স্পষ্টতা নাই, বা একটু ওইভাবে রোগীর কি বলে অসুখটা একটু ডিপার লেয়ারে আছে, সেখানে আপনি হয়তো সঠিক ওষুধ দিচ্ছেন, রোগী অনেক ভালো ফিল করছে, কিন্তু কিছু ছোটখাটো সিমটম থাকবে, কিছু সিমটম ঢের মতো আবার আসবে, কিন্তু এগুলো আস্তে আস্তে আবার চলে যাবে। একটা জিনিস এইটা মাথায় রাখা দরকার যে হিলিং এত দ্রুত হয় না, হিলিং হইতে সময় লাগে। The patient will get better gradually, patient ধীরে 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 ভালো বোধ করে, বাট নট নেসেসারিলি ইন এ মান্থ অর সো। এমন না যে 1 মাসের মধ্যে সে ভালো হয়ে যাবে, হ্যাঁ, সময় লাগবে। এই জন্য বিতল কাজ বলছি, যে এর আগের যে কেসটা বললাম, এই যে একটা ওষুধ দিলেন, তারপর অপেক্ষা করলেন, রোগীর মধ্যে আস্তে আস্তে চেঞ্জ আসলো, দেখা যায় এর ভিতরে 1 বছর কেটে গেছে। তো সময় লাগে, তো এত তাড়াহুড়ার কিছু নাই। তো হোমিও ওষুধ দিলেই ম্যাজিকের মতো কাজ করবে, কে বলে হোমিওপ্যাথিক ওষুধ দেরিতে কাজ করে, এগুলো আসলে যাদের হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান কম, যারা এই সমস্ত স্বাস্থ্যের লেভেল সম্পর্কে যাদের ধারণা নাই, তারা এই ধরনের কথাবার্তা বলে। টু আইডেন্টিফাই অ্যান অ্যাকচুয়াল রিল্যাপস, সত্যিকার ভাবে রোগীর রিল্যাপস হলো কিনা, তার লক্ষণগুলো আবার প্রকাশ পেল কিনা, there are certain guidelines, সেটা বোঝার জন্য কিছু গাইডলাইন আছে। এ প্র্যাকটিশনার ক্যান ফলো, একটা প্র্যাকটিশনার সেই গাইডলাইন গুলো ফলো করতে পারে। বাট when the patient becomes restless, কিন্তু পেশেন্ট যদি অস্থির হয়, and the homeopathy is not perfectly familiar with the rules of discipline, কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তারও যদি হোমিওপ্যাথিক নিয়ম নীতি এগুলোর সম্পর্কে খুব ভালো ফ্যামিলিয়ার না থাকে, খুব ভালোভাবে তার জানা না থাকে, সেই হোমিওপ্যাথিক ডাক্তারও সেখানে মিস্টেক ক্যান ওকার ইজিলি, সেই হোমিওপ্যাথি ডাক্তার সেখানে সহজেই মিস্টেক করে ফেলতে পারে। ওয়ান অফ দিস ইম্পর্টেন্ট গাইডলাইন্স is that if the keynotes for which the remedy's prescription was based have gone away or minimized, the practitioner should avoid repeating the remedy. এখানে ওষুধটা ফুল রিল্যাপস হলো কিনা, রোগীটাকে আপনি ওষুধ দিবেন কিনা, এই ক্ষেত্রে একটা গাইডলাইন হলো, ইম্পর্টেন্ট গাইডলাইন হলো যে আপনি যে সমস্ত কিনোটের উপর ভিত্তি করে আপনি ওষুধটা প্রেসক্রিপশন করেছিলেন, যে সেটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে কিনা অথবা কমেছে কিনা,
প্র্যাকটিশনার শুড অ্যাভয়েড রিপিটিং দ্য রেমেডি। যদি দেখেন সম্পূর্ণভাবে চলে গেছে বা কমেছে, এই ক্ষেত্রেও আপনাকে ওষুধটা রিপিট করবেন না। One of these important guidelines is that if the keynotes for which the remedy specification was best have gone away or minimized, the practitioner should avoid repeating the remedy. সেক্ষেত্রে ওষুধ রিপিট করবেন না। If these keynotes reappears, যদি সেই যে কিনোটের উপর ভিত্তি করে ওষুধটা দিয়েছিলেন সেটা যদি আবার দেখা দেয়, one will definitely need to repeat the remedy. সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওষুধটা রিপিট করতে হবে। তার রিপিট করার জন্য একটা ইম্পর্টেন্ট গাইডলাইন হলো, আপনি রোগীর যে সিপ কমপ্লেন যে কিনোটস ধরে ওষুধটা দিয়েছেন, রোগী দেখা গেল ওষুধ খাওয়ার পরে তার কিনোটসটা নাই, এখন রোগী হয়তো ছোটখাটো কিছু লক্ষণ নিয়ে আসছে, আপনি দেখবেন যে মূল যে কিনোটস তার লক্ষণগুলো ছিল সেগুলা রোগীর মধ্যে নাই বা সেই লক্ষণটা কমে গেছে, হ্যাঁ অনেক কম আছে, সেক্ষেত্রে আপনি রিপিট করবেন না। আর যদি দেখেন সেই কিনোটটা আবার দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই ওষুধটা আবার রিপিট করবেন। If there is a relapse, however, the keynote do not come back. যদি দেখেন যে রোগীর সমস্যা আবার বেড়েছে কিন্তু যে কিনোট ধরে আপনি ওষুধ দিয়েছিলেন সেই কিনোটটা নাই, ওই যে যেরকম আগে যেরকম ফসফরাস দিয়েছিলেন ঠান্ডা পানি খেলে উপশম হচ্ছিল তার, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল তার গ্যাস্ট্রাইটিস সমস্যা আবার বেড়েছে কিন্তু ওই ফসফরাসের ওই কিনোটটা তার মধ্যে আর নাই, দ্য কেস উইল হ্যাভ টু বি স্টাডিড কেয়ারফুলি। তখন ওই কেসটাকে আপনাকে আবার ওইটা নিয়ে স্টাডি করতে হবে। বিকজ কারণ অ্যানাদার রেমেডি ইজ মোস্ট প্রবাবলি নিডেড, খুব সম্ভবত এই রোগের জন্য অন্য কোনো মেডিসিন তখন দরকার। তাহলে কি বুঝলেন? যদি দেখেন তার সমস্যাটা গ্যাস্ট্রাইটিস সমস্যা আবার বাড়ছে কিন্তু যে ধরনের মোডালিটিস লক্ষণ দিকে আপনি ওষুধ দিয়েছিলেন ওই কিনোট নিয়ে রোগী আসে নাই, এইবার অন্য তার মোডালিটিস ভিন্ন, তার কিনোটসটা ভিন্ন, তাহলে সেক্ষেত্রে খুব সম্ভবত রোগীর অন্য কোনো মেডিসিন লাগবে। আর যদি ওই কিনোটস নিয়ে লক্ষণ রোগীটা ফিরে আসতো তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ওষুধ রিপিট করা লাগতো। কিন্তু যেহেতু সে ভিন্ন কিনোটস নিয়ে আসছে, ভিন্ন মোডালিটিস নিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কেসটাকে আবার সুন্দরভাবে স্টাডি করতে হবে, কারণ এই ক্ষেত্রে খুব সম্ভব ভিন্ন ওষুধ রোগীর জন্য প্রয়োজন হবে। ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে ওয়ান মাস্ট কেয়ারফুলি কনসিডার দ্য কমপ্লিমেন্টারি রেমেডিস। এই সিচুয়েশনের ক্ষেত্রে একজন অবশ্যই বিবেচনায় করবেন ওই ওষুধের কমপ্লিমেন্টারি ওষুধগুলা কি। ওই যে স্যার নাসির স্যার, তো এইখানে দেখা গেল যে আগে ফসফরাসের লক্ষণ ছিল, এখন ওই ফসফরাসের লক্ষণ নিয়ে আসে নাই, এখন তার মোডালিটি চেঞ্জ হয়েছে, দেখা গেল যে ওই রোগীর জন্য অন্য ওষুধ হয়তো দরকার, এবং সেই ক্ষেত্রে ওই ওষুধের যে কমপ্লিমেন্টারি মেডিসিন গুলো আছে সেগুলোকে বিবেচনায় রাখবেন, কারণ ওইগুলা থেকে হয়তো তার জন্য আরোগ্যকারী ওষুধটা আপনি তখন খুঁজে পাবেন। আজকে এই পর্যন্তই থাক, তাই না? নেক্সট ক্লাসে অবজারভেশন 10 পড়বেন। জি স্যার, জি স্যার। এই পথ দিয়ে বারবার যাওয়া আসা